সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক কর্তৃক আয়োজিত আজকের এই 22তম ওয়েবিনারে আমরা এই করোনাকালীন সময়ে চেষ্টা করেছিলাম যে আমাদের শিক্ষার্থীরা যাতে এই এই লকডাউনের মধ্যে ঘরে বসে থেকে তাদের যে একাডেমিক প্রচেষ্টা বা তাদের যে একাডেমিক চেষ্টা সেই চেষ্টাটি যাতে ঘরে বসে না থাকে সেই জায়গা থেকে আমরা দেশ এবং দেশের বাইরের প্রথিতযশা একাডেমিশিয়ানদেরকে আমাদের শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেবো এবং তাদের সাথে একটা একটা মানে ফেস টু ফেস ডিসকাশনের ব্যবস্থার চেষ্টা হিসেবে আজকের আমাদের এই 22তম ওয়েবিনার এক এক করে আজকে 22টি পর্ব 22তম পর্বে আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার সম্পর্কে যদি বলতে চাই আজকে আমাদের যে অনুষ্ঠানের টাইম ডিউরেশন সেটিতেও শেষ হবে না তার সম্পর্কে বলতে গেলে, বাট আজকে আমাদের যে বিষয় সাউথ এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড বা পরিবর্তনশীল বিশ্বে যে সাউথ এশিয়া সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের মনে হচ্ছে বাংলাদেশে প্রফেসর ডক্টর ইমতিয়াজের থেকে ভালো কেউ আর বলতে পারতেন না। এই জন্য স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা আন্তরিকভাবে আমরা আনন্দিত, একই সাথে আমরা আপ্লুত এই অর্থে যে স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলতে স্যার রাজি হয়েছে। তো স্যারের পরিচয় সবাই কম বেশি জানেন, তারপরে আমি একটু স্যারকে আরেকটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যারা উপস্থিত আছেন তাদেরকে। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রফেসর হিসেবে আছেন। এছাড়াও স্যারের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আপনাদেরকে একটু বলি, স্যারের পিএইচডি সম্পন্ন করেছেন কার্লটন বিশ্ববিদ্যালয় অটোয়া কানাডা থেকে এবং স্যারের পিএইচডি ডিসার্টেশন ছিল স্টেট অ্যান্ড ফরেন পলিসি ইন্ডিয়াস রোল ইন সাউথ এশিয়া। এছাড়াও স্যারের দ্বিতীয় মাস্টার্সটি করেছেন ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যানবেরা এবং স্যার যে মাস্টার্স পর্যায়ে যে ডিসার্টেশনটি করেছিলেন সেটি হচ্ছে দ্য ইভালুয়েশন অফ বাংলাদেশ United Nations relations, reflections on the changes in the foreign policy patterns of Bangladesh. এছাড়াও স্যার ইন্টারন্যাশনাল রিলেশনস ব্যাচেলর এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও স্যারের আরো বিভিন্ন মনোগ্রাফ, বিভিন্ন থিসিস, বই, পাবলিকেশন রয়েছে। আরো একটি বিষয় উল্লেখ না করলেই নয়, স্যার রকফেলার ফাউন্ডেশন এবং 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 ফোর্থ ফাউন্ডেশনের মতো মানে প্রেস্টিজিয়াস ফেলোশিপ স্যার ওন করেন। তো আমি আর এই বিষয়ে কথা না বাড়িয়ে আমরা স্যারের কাছে আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপ সম্পর্কে একটু তুলে ধরতে চাই। স্যার, আমরা সোশ্যাল রিসার্চ গ্রুপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর আমি কৃষ্ণ কুমার সাহা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে আছি এবং সোশ্যাল রিসার্চ গ্রুপের মেম্বার কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমাদের এই গ্রুপের মূল কার্যক্রম আমাদের শিক্ষার্থীদেরকে গবেষণার সাথে পরিচয় করিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল গবেষণার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তারই প্রচেষ্টা হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখা বা গবেষণা করে থাকি এবং সেগুলো আমরা পাবলিশ করে থাকি। আর করোনাকালীন সময়ে যেহেতু আমাদের এই অর্থে কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কোথাও ছিল না, সে কারণে আমরা এই ওয়েবিনারটি নিয়ে সবার সামনে চলে এসেছি। স্যার, আজকের বিষয় সাউথ এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড এবং আমাদের ওয়েবিনারের ফরম্যাটটা হচ্ছে আমরা আমাদের যে আলোচক থাকেন তিনি 15 থেকে 20 মিনিট এই টপিকে আলোচনা করেন। তার পরবর্তীতে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের যদি কোনো রকম কোনো আলোচনা বা কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে এবং তারা আপনার কাছে তুলে ধরবেন এবং পরবর্তীতে আপনি সেগুলো যদি অ্যাড্রেস করতে চান সেগুলো অ্যাড্রেস করবেন। এবং পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে একটু বলে রাখতে চাই, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনাদের জুম অপশনে গিয়ে হ্যান্ড রেজ করার যে অপশনটি আছে আপনারা করবেন, তখন আমরা দেখতে পারবো এবং আমরা স্যারের কাছে আপনার প্রশ্নটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। স্যার, এই পর্যায়ে আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে। আজকের আলোচনার বিষয় সাউথ এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ ইন্ট্রোডাকশনের জন্য। বিষয়টা দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। আমি চেষ্টা করব 10-15 মিনিটে কিছু বলার, দেন উই ক্যান হ্যাভ এ কিউ&এ। তিনটা বিষয় আমার মনে হয় দেখা দরকার, যেহেতু একটা হলো দক্ষিণ এশিয়া নিয়ে কথা বলা হচ্ছে, আর একটা হলো দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড নিয়ে কথা বলা হচ্ছে। প্রথম যেটা আমি তুলে ধরতে চাচ্ছি সেটা প্যান্ডেমিকের আগেই বিষয়, সেটা হলো যে
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র ভারত, সেই ভারতে এক ধরনের বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে, যেটা আমাদের কাছে প্রথম দিকে অতটা পরিষ্কার হয়নি, তবে দিন দিন পরিষ্কার হচ্ছে। সেটা হলো যে ভারত যেহেতু রীতিমতো সেই 47 থেকেই একটা সেকুলার আইডেন্টিটি নিয়ে সামনে এগোচ্ছিল, বিজেপি ক্ষমতা আসার পরে এবং বিশেষ করে বিজেপি নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে এবং তার উপরে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে দেখা যাচ্ছে যে ওই সেকুলার আইডেন্টিটি থেকে সে সরে যাচ্ছে এবং রীতিমতো যেটা অনেকেই বলে থাকেন যে এক ধরনের দ্বিজাতি তত্ত্বের মধ্যে পড়ে গেছে, টু নেশন থিওরির মধ্যে পড়ে গেছে। না, মনে রাখতে হবে যে টু নেশন থিওরি দিয়ে কিন্তু পাকিস্তান তৈরি হয়েছিল এবং আমরা 71-এ টু নেশন থিওরি থেকে বার হয়ে এসেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারত সেই দ্বিজাতি তত্ত্বের মধ্যে ঢুকে পড়ছে এবং একটা টু নেশন থিওরির মধ্যে চলে যাচ্ছে। তার যে সেকুলার আইডেন্টিটি ছিল সেটাকে সে আর ধরে রাখতে চাচ্ছে না, বিশেষ করে বিজেপি আন্ডার নরেন্দ্র মোদী। এখন অনেকেরই দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে অনেকের বিভিন্ন ধরনের ধারণা আছে। দ্বিজাতি তত্ত্ব কিন্তু এটা মোহাম্মদ আলী জিন্নাহর তৈরি করা না, মোহাম্মদ আলী জিন্নাহ আরো পরে নিয়েছে। এটা শুরু করেছিল জেমস মিল, জন স্টুয়ার্ট মিলের বাবা। জন স্টুয়ার্ট মিলের অনেকেই হয়তো চিনবে যারা লজিক পড়েছো। জেমস মিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাস লেখা। জেমস মিল জীবনে ইন্ডিয়াতে আসেননি, পাও দেননি, দেখেননি, কিছুই করেননি। তাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল সে স্বাভাবিকভাবে লাইব্রেরিতে গেছেন। সেই সময় ইউরোপ ইতিহাস 3 ভাগে বিভক্ত করা হয়েছিল বা 3 লেয়ারে দেখা হয়েছিল। তার সময় অলরেডি ওটা মোটামুটি ভাবে একটা খারাপ হয়ে গিয়েছিল, সেটা হলো এনশিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন। এই ইতিহাসটা কিন্তু এভাবে কখনোই ছিল না। ইউরোপেও কিন্তু কখনো এনশিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন এটা ইউরোপে এসেছে কিছুটা মানে বড় আকারে ইটালিয়ানদের মাধ্যমে 15th সেঞ্চুরিতে। তারপরে 16, 17th সেঞ্চুরিতে এসে মোটামুটি এটা একটা মেইন স্ট্রিমের চিন্তাধারায় চলে আসে যে ইতিহাসকে 3 ভাবে ভাগ করা, সেটা হলো এনশিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন। এবং ইউরোপ যত বেশি পৃথিবী দখল করছিল তারা ধরে নিচ্ছিল যে তারাই হলো মডার্ন এবং বাকি সব হলো এনশিয়েন্ট বা মিডিয়েবল। না, জেমস মিল ওই চিন্তাধারাকে সামনে রেখেই ব্রিটিশ ইন্ডিয়ার হিস্ট্রি লিখলেন এবং তিনি পুরো ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করলেন, এনশিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন। এবং তিনি এনশিয়েন্ট পিরিয়ডকে বললেন হিন্দু পিরিয়ড এবং মিডিয়েবল পিরিয়ডকে বললেন মুসলিম পিরিয়ড এবং মডার্ন পিরিয়ডকে বললেন, মানে বুদ্ধি রাখে সে ওটাকে খ্রিস্টান পিরিয়ড বললেন না, সে বললেন ব্রিটিশ পিরিয়ড। বাকি দুটাই কিন্তু ধর্ম নিয়ে করলেন, হিন্দু পিরিয়ড এবং মুসলিম পিরিয়ড। কিন্তু মডার্ন পিরিয়ড যখন বললেন তিনি ব্রিটিশ পিরিয়ড বললেন। অন্য কথায় ব্রিটিশরা যেহেতু নেশন, তার ব্যাখ্যায় মুসলিম বিকামস এ নেশন এবং একইভাবে হিন্দু বিকামস এ নেশন। এটাই কিন্তু টু নেশন থিওরির জন্ম দিয়েছে। এটা নিয়ে রমিলা থাপর অন্যতম হিস্টোরিয়ান, তিনি বড় আকারে লিখেছেন। সেই টু নেশন থিওরি যেটা জেমস মিল বা ব্রিটিশরা যেটা তৈরি করলো এবং তারা তাদের স্বার্থ এটা রক্ষা করেছে, কারণ ডিভাইড অ্যান্ড রুল তারা করেছে। সেই জিনিসটাই আজকের বিজেপির যারা ইডিওলজিক্যাল যেই কাঠামো, যেটাকে আমরা আরএসএস বলি, সেই সময় বিশ্ব হিন্দু পরিষদ ছিল, যেটা আরএসএস-এরই অংশ। এই আরএসএসই এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর 17 বছর আগে তারা তাদের ক্যাম্পেইনে নিয়ে আসলো এই টু নেশন থিওরি, যে মুসলিম ইজ এ নেশন, হিন্দু হলো নেশন এবং ভারতবর্ষ হলো হিন্দুদের আধিপত্য থাকবে। এটাই 17 বছর পরে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন এক সময়, তখন চলে গেলেন এবং অনেকটা বার্গেইন করার কারণে
তিনি আবার এই টু নেশন থিওরিকে সামনে নিয়ে আসলেন যে আমি যদি এই টু নেশন থিওরিকে আনি তাহলে মুসলিমদের একটা বড় যেই দাবি তারা করছেন সেটা পাবেন, কারণ কংগ্রেস কখনই রাজি হবেন না এরকম একটা কাঠামোয়, বিশেষ করে যে কংগ্রেসের মধ্যে গান্ধীর মতন ব্যক্তিত্ব আছে। কিন্তু দেখা গেল নেহেরু একসময় এসে মেনে নিলেন, গান্ধী যদিও চাননি, কিন্তু নেহেরু মেনে নিলেন এই টু নেশন থিওরি, এবং এই টু নেশন থিওরির মাধ্যমেই ভারত ভেঙে গেল, পাকিস্তান হলো, ইন্ডিয়া হলো 1947-এ। এবং সেই 1947-এর পাকিস্তানের প্রথম যাত্রাই দেখা গেল একেবারে ভাঙার যাত্রা, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় আসলো, এবং তাও আবার আমার যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসলো, তখন সে ভাষণ দিল, এবং সেই ভাষণে যখন ইংরেজিতে বললেন, উর্দুতেও বলেননি, ইংরেজিতে যখন বললেন উর্দু শ্যাল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ পাকিস্তান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নো নো করে উঠলেন, এবং সেই থেকেই বাংলাদেশের ইতিহাস বলতে গেলে এই বাংলাদেশের ইতিহাস শুরু হলো। 71-এর বাংলাদেশের যে ইতিহাস সেটা শুরু হলো। ওই একবারই ইনি আসলেন, উনি দ্বিতীয়বার আসলেন না, তারপর তো মারাই গেলেন। ওই একবার এসেই বলতে গেলে পাকিস্তান ভেঙে গেলেন। আমাদের পুরো যাত্রাটাই ওই টু নেশন থিওরিকে একেবারে রীতিমতো খণ্ডন করে আমাদের যাত্রা, এবং 1952-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল, সেই থেকে 21শে ফেব্রুয়ারি, যেটা প্রতি বছর পালন করা হয়, এবং ওই 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আমরা আস্তে আস্তে চলে আসলো মার্চ মাস 71, তারপর জেনোসাইড, এবং সেই জেনোসাইড থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা। নাও এই টু নেশন থিওরিতে আবার দেখা গেল যে আমরা ভেবেছিলাম যে টু নেশন থিওরি বুঝি শেষ হয়ে গেল, কিন্তু মানে খুবই দুঃখের বিষয় যে এটা ভারতে আবার নতুন ভাবে তৈরি হলো। যারা সাইকোলজিস্ট তারা কিন্তু বলেন, বিশেষ করে এটা কি বলা হয়, গুস্তাভ জুং বলবেন, ফ্রয়েডও বলবেন, যারা সাইকোলজিস্ট তারাও বলেন, কিন্তু বড় আকারে অন্যতম দার্শনিক নিটশে, ফ্রেডরিক নিটশে একটা সুন্দর কথা বলেছিলেন। ফ্রেডরিক নিটশে বলেছেন যে in order to fight the monster, be careful that you don't become a monster. কারণ অনেক সময় হয় এনিমির সাথে ফাইট করতে এনিমির যে চেহারাটা, এনিমির যে কাণ্ডগুলো, সেগুলো কিন্তু আমরা ইন্টারলাইজ করে ফেলি, আমরা নিজেরাও ওই এনিমির মতন হয়ে যাই। এর হাজার হাজার এক্সাম্পল আছে ইতিহাসে। তো দেখা গেল যে ভারত ওই পাকিস্তানের সাথে রীতিমতো লড়াই করতে করতে সারাক্ষণ পাকিস্তান পাকিস্তান রীতিমতো পাকিস্তানকে নিয়ে তাদের চিন্তা ভাবনা, মানে আমি মাঝে মাঝে ওদের বলি, আমার প্রচুর বন্ধু আছে ভারতে, তাদের বললি যে তোমরা ঘুমালেও মনে পাকিস্তান দেখো, গেট আউট অফ ইট। ওই পাকিস্তান করতে করতে তারা নিজেরাও ওই টু নেশন থিওরির মধ্যে চলে গেল। এটা হলো বড় একটা টেকটনিক শিফট, যেটা প্যান্ডেমিকের আগে হয়েছে, এবং যেটা আজকেও আমরা কি বলা হয় এইটা দেখলাম, বিশেষ করে বাবরি মসজিদের ব্যাপারে, রাম জন্মভূমির ব্যাপার ইত্যাদি, যে ওই টু নেশন থিওরি। না, এখানে একটু খেয়াল রাখা দরকার যে বিজেপি যে ক্ষমতায় এসেছে, দ্বিতীয়বার যে ক্ষমতায় এসেছে, সেখানে কিন্তু স্পষ্ট বলেছে এগুলোই টু নেশন থিওরির খুব স্পষ্টই হিন্দুত্ব, এগুলো স্পষ্ট বলা। কিন্তু ইলেকশনে এখানে আবার একটু বোঝার ব্যাপার আছে। বিজেপির পপুলার ভোট কিন্তু এবার এই দ্বিতীয় ইলেকশনে 37%, এর আগে আরো কম ছিল 34%, কিন্তু দুবারই তারা 2/3 মেজরিটি পেয়ে গেছে। এই জায়গায় গণতন্ত্রের একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, কারণ গণতন্ত্র বলতে তো আমরা একটা মেজরিটি বুঝি, কিন্তু মেজরিটি কিন্তু ভোট, মানে মেজরিটি পপুলার ভোট কিন্তু বিজেপির না। বিজেপির পপুলার ভোট হলো 37%, কিন্তু 2/3 মেজরিটি পেয়ে গেছে। এই একই জিনিস আমরা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারেও দেখেছি। ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে হিলারি ক্লিন্টন থেকে 3 মিলিয়ন ভোট কম পেয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছে। এই যে ডেমোক্রেসির যে বিষয়গুলো, যে আমাকে একটা ভোটে জিতলেই হবে, আমার অতগুলো ভোট লাগবে না, কিন্তু যেখানে হেরেছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর ভোটে হয়তো হেরেছে, কিন্তু একটা সিট পেয়ে গেছে, মাত্র এক ভোটে সে সিটটা পেয়ে গেল। আরেক জায়গায় সে হয়তো হেরে গেছে প্রচুর ভোটে, তাতে কোনো ক্ষতি হলো না। এই যে আমি ম্যানিপুলেশন বলবো না, এই যে কাঠামোটা,
এটা এই ফোর্সগুলো, নতুন যে ফোর্সগুলো, তারা বুঝতে পেরেছে ইলেকশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং তার প্রতিফলনে আমরা দেখলাম যে দক্ষিণ এশিয়ায় এই টু নেশন থিওরির অন্যতম কাঠামো আবার চলে আসলো। এটা হলো একটা বড় পরিবর্তন আমি যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই। এখন চেঞ্জিং ওয়ার্ল্ড যখন, পৃথিবীতে তাহলে কি হয়েছে? পৃথিবীতে একটা বড় ধরনের চেঞ্জিং ওয়ার্ল্ড হয়েছে, এটাও প্যান্ডেমিকের আগে। সেটা হলো রিরাইজ অফ চায়না। আমি রিরাইজ অফ চায়না বলছি এই কারণে, কারণ চায়না 18th সেঞ্চুরিতে কিন্তু was the largest economy in the world in 18th century. তারা 19th and 20th সেঞ্চুরিতে হেরে গেছে, আবার 21st সেঞ্চুরিতে তারা রিরাইজ হয়েছে। So they were biggest the economy in the 18th century anyway. It's an old civilization. না অনেকেরই হয়তো জানা নেই যে 18th সেঞ্চুরিতে আনডিভাইডেড ইন্ডিয়া, এবং কিপ ইন মাইন্ড মানে deliberately বলছি undivided India. In 18th century, undivided India was the second largest economy in the world. And in that undivided India, Bengal was the richest province in 18th century. So এই যে বেঙ্গল একটা কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার হয়েছে, এই বেঙ্গলকে টুকরো টুকরো করেছে ব্রিটিশরা। কারণ গ্রেটার বেঙ্গল যেটা আমরা বলতাম, নবাব সিরাজউদ্দৌলা যে বলতো বাংলা, বিহার, উড়িষ্যা, যে গ্রেটার বেঙ্গল আমরা যেটা বলতাম, এবং যার কারণেই কিন্তু বে অফ বেঙ্গলের নামকরণ হয়েছে। বে অফ বেঙ্গলের কিন্তু অন্য কোনো নাম নেই, ইটস বে অফ বেঙ্গল ওই কারণেই। কেন এই গ্রেটার বেঙ্গল যেটা মূলত বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, এটাকে ব্রিটিশরা টুকরো টুকরো করেছে। কারণ এই ব্রিটিশরা কিন্তু এখান থেকে ঢুকেছিল 1757-এ। ব্রিটিশরা কিন্তু 200 বছর না 190 বছর শাসন করেছে বেঙ্গলে। রেস্ট অফ ইন্ডিয়া কিন্তু মাত্র 90 বছর শাসন করেছে। তো অনেকে যারা বলে 200 ইয়ার্স ব্রিটিশরা ছিল, দ্যাট ইজ রং। দে ওয়ার অনলি ফর 190 ইয়ার্স। সেই তুলনায় মোগলসরা 330 বছর ছিল, 330 ইয়ার্স। এবং সুলতান ডাইনেস্টি যারা টার্ক ছিল, তারা ছিল 300 বছর। আর মোগলরা চাগাতাই টার্কস, তারা পুরোপুরি টার্কস না এবং পুরোপুরি মোগল না, তারা কম্বিনেশন অফ টার্কস অ্যান্ড মঙ্গলস, তারা ছিল 330 বছর। সো মুসলিম রুল বলতে গেলে বড় আকারে দক্ষিণ এশিয়ায় 600 বছরের উপরে ছিল, তার মধ্যে বেঙ্গল 500 বছরের উপরে ছিল। নাও ওই জায়গায় একটা বড় পরিবর্তন হয়েছে, সেটা হলো রিরাইজ অফ চায়না। আমি ওই বেঙ্গলের কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার নিয়ে হয়তো যদি প্রশ্ন থাকে তখন আমি হয়তো আর ক্লিয়ার করে বলবো যে কেন এই টুকরো টুকরো ভেঙে যেই বাংলাদেশ আমরা দেখছি, এটা কিন্তু ইস্ট বেঙ্গল, এটা কিন্তু একেবারে টুকরো করা, কিন্তু সে কিন্তু আবার রিরাইজ কিছুটা হয়েছে। এটা অস্বাভাবিক না, যদিও তাকে টুকরো টুকরো করা হয়েছে। তো ওই রিরাইজ অফ চায়না, গ্লোবাল ইন্টারন্যাশনাল রিলেশন যারা জানে বা যারা মোটামুটি পড়াশোনা করেছে, তারা দেখবে যে কোনো সময় ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান গ্রেট পাওয়ার টু অ্যানাদার গ্রেট পাওয়ার, বাট ওয়ান গ্রেট ইকোনমি টু অ্যানাদার গ্রেট ইকোনমি, কোনো সময় পিসফুল ট্রানজিশন হয়নি। ইট ওয়াজ অলওয়েজ থ্রু মারামারি। এবার মোটামুটি সবাই আশা করেছিল যে রিরাইজ অফ চায়না উইল বি পিসফুল। এখনো পিসফুল আছে, মানে আই উইল নট সে যে মারামারি করেছে, কিন্তু আমি যদি আগের এগুলো দেখি যে ব্রিটিশ এম্পায়ার যখন ধসে গেল, সেই ব্রিটিশ এম্পায়ার, লুক অ্যাট দ্য প্রথম মহাযুদ্ধ, তারপরে দ্বিতীয় মহাযুদ্ধ, এবং কি পরিমাণে মানুষ মারা গেছে। এবং এটা কিন্তু বেশি দিন আগে না, 70 বছর আগে দ্বিতীয় মহাযুদ্ধে যত মানুষ মারা গেছে, যারা কাউন্ট করেছে যে কোন যুদ্ধে কত মারা গেছে, অ্যাটলিস্ট যেখান থেকে মোটামুটি নাম্বারগুলো পাওয়া যায়, দ্বিতীয় মহাযুদ্ধকে কেউ ছাড়াতে পারে নাই। বিকজ ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 66 মিলিয়ন লোক মারা গেছে 6 বছরে। তার মানে প্রতি বছর 11 মিলিয়ন লোক মারা গেছে। আনথিঙ্কেবল, মানে এটা তো চিন্তা করা যায় না। 6 মিলিয়ন জুস মারা গেছে, 22 মিলিয়ন রাশিয়ানস মারা গেছে, ড্রেসডেনে একদিনে 40,000 লোক মারা গেছে। তারপর যদি আমি হিরোশিমা নাগাসাকি ধরি, মানে বুঝতে পারছো যে প্রতি বছর 11 মিলিয়ন লোক মারা গেছে। সেই তুলনায় মানুষ কিন্তু এখন কম মরছে না। সেই ইউরোপ ওই খণ্ড বিখণ্ড যাওয়ার ইসে, তারপর আমরা দেখলাম ব্রিটেনদের হারিয়ে গেল ব্রিটিশ এম্পায়ার, এবং আমেরিকা সে উঠে আসলো।
কিন্তু চায়নার রাইসটা ইজ ইন্টারেস্টিং। চায়না কলোনাইজেশনের মাধ্যমে তার রিরাইজ হয়নি, যেটা ইউরোপের রাইসটা ছিল একেবারে কলোনিয়ালিজম দখল করে অন্য জায়গায় যে শোষণ করে পুরো ভারতবর্ষ শোষণ করে। এটা ব্রিটিশ মিউজিয়ামে গেলেই বোঝা যাবে, কেউ যদি ব্রিটিশ মিউজিয়ামে কখনো যাও দেখবে সব চুরির জিনিস, সব বিভিন্ন দেশ থেকে চুরি টুরি করে রেখে দিয়েছে, এবং তোমাকে আবার পয়সা দিয়েও আবার ওই চুরির জিনিস দেখতে হয়। তো আমি সবসময় দুষ্টুমি করে আমার ইংলিশ ফ্রেন্ডদের বলি যে আমাকে যখন বলে যে প্লিজ ইফ ইউ হ্যাভ টাইম তুমি একটু ঘুরে আসো, আমি বললাম যে না, আমি আমার চুরির জিনিস দেখে আমি তো আমার জিনিস দেশই দেখতে পারবো। সব চুরির জিনিস একেবারে অল, মানে দ্য গ্রেটেস্ট থিফ যদি বলা হয়, যেটা শশী থারুর স্পষ্টভাবে বলেছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিভস ওয়ার্ল্ডে যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে ব্রিটিশ। না, এখন কথা হচ্ছে যে আমরা ওই রিরাইজটা, চায়নার রিরাইজটা মূলত গ্লোবালাইজেশনের কারণ হয়েছে, এবং এখানে ডেং জিয়াওপিং এর একটা বিরাট ভূমিকা ছিল। যদিও চায়না মাও সেতুং একটা কাঠামো তৈরি করে গেছে, এবং ডোন্ট ফরগেট তাদের লিটারেসি রেট ইজ ভেরি হাই, 96% প্লাস, সব মিলে কাঠামো তৈরি গেছে। কিন্তু ডেং জিয়াওপিং চায়নার যেই মডেল, যেখানে ক্যাপিটালিজম আর কমিউনিজমকে একেবারে একসাথে করে ক্যাপি কমিউনিস্ট একটা স্টেট তৈরি করেছে, যেখানে ক্যাপিটালিজম আছে, কমিউনিজম আছে। এটা চাইনিজরাই করতে পারে, এটা আমার মনে হয় না অন্যরা করার সেই, যদিও মনে রাখতে হবে ডেং জিয়াওপিং, পরে হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো, ডেং জিয়াওপিং এই জিনিসটা শিখেছে কিন্তু সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর ইজ অলসো আ ক্যাপি কমিউনিস্ট সিটি স্টেট। অনেকে ভুলে গেছে যে লি কুয়ান ইউ মারা গেছে, যদিও লি কুয়ান ইউ কিন্তু কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল, সে সিঙ্গাপুরিয়ান কমিউনিস্ট পার্টির মেম্বার। তো ওখানে কিন্তু কমিউনিস্টের প্রথম ক্যাপিটালিস্ট হয়ে এই লিঙ্কটা করে। এরা ওদের যে ডায়ালেকটিক্স, চাইনিজ যে ডায়ালেকটিক্স ইন অ্যান্ড ইয়াং, ওই ডায়ালেকটিক্স এটা করা সম্ভব, এটা সব সিভিলাইজেশন করতে পারবে না। নাও টু গো ব্যাক টু দিস রিরাইজ অফ চায়না, এইটা গ্লোবালাইজেশনের মাধ্যমে ডেং জিয়াওপিং দেখলো যে আমি যদি ফ্যাক্টরিগুলো আনতে পারি তাহলে প্রফিট মার্জিন বেড়ে যাবে ক্যাপিটালিস্টদের, এবং সেই হিসাবেই সেই চাইনিজ আমেরিকানদের প্রথম বলল যে তোমরা $100 কত প্রফিট করো, আমেরিকায় যে বলল। তো সে বললো যে $10। বলে না, তুমি ওই একই ইনভেস্টমেন্ট আমার দেশে, তোমার চায়নাতে করো, কারণ তোমরা তো পরিবার আছে, তোমরা বেড়াতে আসো, আমি শুনি। এই চাইনিজ আমেরিকানদের বললো যে তোমাদের এই $100 ইনভেস্ট করো চায়নাতে, তাহলে দেখবে যে তোমার $30 মার্জিন থাকবে। বলে কেমন করে? বা বলে যে আমার যে লেবার আর নিউ ইয়র্কের যে লেবার কস্ট তো ডিফারেন্ট। এখানে হলো মার্কসিজমের মানে দীক্ষা, যেটা ডেং জিয়াওপিং ছিল, হি ওয়াজ আ মার্কসিস্ট। সে ভালো করে জানতো যে লেবার ক্রিয়েটস প্রফিট, প্রফিট তো আর কেউ ক্রিয়েট করে না, লেবার ক্রিয়েট করে। তো সেই মার্জিন, যেটা নিউ ইয়র্কের একজন লেবার যত ডলার চাইবে একটা শার্ট বানাবার জন্য, সে বলছে আমার লিয়ান তো চাইবে কিছুই না, $1 $2 চাইবে। এই যে কাঠামোটা বিশ্বায়নের, এই জিনিসটা জাপানিজ কোম্পানি প্রথম বুঝতে পারলো, প্যানাসনিক, তারা ইনভেস্ট করলো চায়নাতে। কেন তারা দেখলো যে জাপানে যদি আমি একটা ক্যামেরা বানাই আর চায়নাতে যদি একটা ক্যামেরা বানাই, তাহলে কস্টটা আমি অনেক কমিয়ে আনতে পারবো, কেন আমার জাপানিজ লেবার যত বেশি টাকা চাইবে চাইনিজ অত চাইবে না। এই হিসাবে প্যানাসনিক আসলো প্রথম। তারপরে বিভিন্ন এই হোয়াইট আমেরিকান যারা বড় বড় যে কোম্পানিগুলো, ইনক্লুডিং যেটা আমরা সবসময় বলি, বিশেষ করে স্টিভ জবসের এই যে বিভিন্ন কি বলা হয় অ্যাপল, এই যে অ্যাপল, এবং সে তো তার বিখ্যাত কথাই আছে, উইদাউট দ্য চাইনিজ আমি এই বানাতে পারতাম না এই ধরনের গ্যাজেট, কারণ প্রথম দিকে যেই লেবার ইনভেস্টমেন্ট লাগে এটা চাইনিজরাই করতে পারতো, এবং যেহেতু তাদের লিটারেসি রেট ওয়াজ ভেরি হাই, দে কুড ইউজ দ্যাট। নাও সেই যে গ্লোবালাইজেশনকে ব্যবহার করে চায়নার যে রাইজ হলো, এটা তো একটা দেখার মতন রাইজ, মানে তাদের জীবনের ইসের মধ্যেই 80% লোকদের পভার্টি থেকে সরিয়ে আনলো। এবং ইফ ইউ এভার ভিজিট চায়না, ইফ ইউ হ্যাভ ভিজিটেড চায়না, ইউ মাস্ট হ্যাভ সিন যে এটা না দেখলে, মানে তুমি যদি সাংহাই থেকে স্ট্রেট ফ্লাই করো টু নিউ ইয়র্ক, তোমার নিউ ইয়র্ক মনে হবে তৃতীয় বিশ্বে এসেছো। চায়না থেকে ডাইরেক্ট যদি ফ্লাই করো,
মনে হয় যে মাই গড কোথায় আসলাম, এরকম একটা ভাঙা চড়া একটা অবস্থা কেন, রাস্তাঘাট এরকম অবস্থা কেন, বিল্ডিং গুলো এত পুরনো কেন, এরকম মনে হবে। মানে এইভাবে তারা চেঞ্জ করে ফেলেছে। এবং সিঙ্গাপুর নিয়ে যেটা কথা বলে মানুষের, সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট, এক একটা চায়নার শহর হয়েছে এক একটা সিঙ্গাপুর। সো জাস্ট ইম্যাজিন। মানে আমি একবার গিয়েছিলাম হাইকু, হাইনান প্রভিন্সের একটা আইল্যান্ডের শহর কি বলা ওদের জায়গায় ভাষণ দেওয়ার জন্য। আমি হাইকুতে দেখে দিই অ্যাবসলিউটলি ইটস লাইক সিঙ্গাপুর। সো তিয়ানজিয়ান বলো, সাংঘাই তো একটা বিশাল ব্যাপার, প্রশ্নই উঠছে না। চেংদু বলো, কুনমিং বলো, গোয়ানজো বলো, গো এনিওয়্যার, এক একটা হলো সিঙ্গাপুরের মতন ডেভেলপ এবং হাই। না এই রিরাইজটা এমন সময় হয়েছে যেটা আমেরিকার ইকোনমি ইজ ইন দ্য ডিক্লাইন। নট অনলি আমেরিকা, ওয়েস্টার্ন ইকোনমি ইজ অলসো ইন দ্য ডিক্লাইন। কারণ আর তো সম্ভব না কলোনাইজেশন, কলোনিয়ালিজম, ওইভাবে রিসোর্স, ওইভাবে র ম্যাটেরিয়ালস নিয়ে করে করা সম্ভব না। সবাই তো এখন জেগে উঠছে, যেভাবে চায়না উঠছে, ভারত উঠছে, সাউথ কোরিয়া উঠছে, সবাই তো এখন নিজের ওঠার জন্য আসছে। তো ওইভাবে তো আর কলোনাইজেশন আর সম্ভব না। এই ডিক্লাইনটা স্বাভাবিকভাবে যতখানি মানুষ ভেবেছিল একটা পিসফুল ভাবে হয়তো একটা ট্রান্সফরমেশন হবে, এটা ডোনাল্ড ট্রাম্প এসে দেখলো যে না, এটা তো দারুণ ক্ষতি, যার জন্য সে একটা ইনসুলার যে গ্রেট আমেরিকা, আমেরিকাকে আবার গ্রেট করতে হবে। কিন্তু ক্যাপিটালিজমের যে ধর্ম, তাতে এটা কোনোভাবেই সম্ভব না, আনলেস তারা একেবারে চলে যায় এক ধরনের অথরিটেরিয়ান একটা কি বলা হয় অন্য ধরনের একটা স্ট্রাকচারে। আমি ক্যাপিটালিজমও রাখবো, ডেমোক্রেসিও রাখবো, তাহলে আর সম্ভব কোনোভাবেই সম্ভব না। এটা হলো দুটো মানে চেঞ্জিং ওয়ার্ল্ডের বিশাল ইম্প্যাক্ট যেটা পুরো বিশ্বে ফেলেছে এবং দক্ষিণ এশিয়াতে। লাস্ট বলে আমি যেটা শেষ করব সেটা হলো প্যান্ডেমিকটা। প্যান্ডেমিকটা এমন সময় আসলো যখন একদিকে আমরা ইন্ডিয়ায় এই বড় ধরনের টু নেশন থিওরির বিজেপিকে আমরা দেখলাম ক্ষমতায়, এবং মনে রাখতে হবে যে প্যান্ডেমিকের আসার আগেই কিন্তু ভারতের ইকোনমি ওয়াজ ইন দ্য ডিক্লাইন। ভারতের ইকোনমি যেখানে 8% গ্রোথ হচ্ছিল, আমরা দেখলাম যে এটা 5%-এর নিচে চলে এসেছে। এবং যার জন্য নোবেল লরেট অভিজিৎ ব্যানার্জি কিন্তু বলেছে, এটা প্যান্ডেমিকের আগেই বলেছে, যে ইন্ডিয়াজ ইকোনমি ইজ ডুইং ভেরি ব্যাডলি, এবং কোট অন কোট ভেরি ব্যাডলি, আমি কোট করছি, ভেরি ব্যাডলি। সো ইকোনমি ওয়াজ গোয়িং ডাউন। সেখানে এই যে ইডিওলজিক্যাল একটা রাষ্ট্র যখন ইডিওলজিক্যাল হয়ে যায়, সে যখন তার কি বলা হয় তার যে ডগমা বা ডক্ট্রিনটাকে যদি বেশি প্রচার করতে চায়, ওটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। তো সেখানে আমরা দেখলাম যে আসামে এক ধরনের সিটিজেনশিপ করার ব্যাপার হলো, এনআরসি ইত্যাদি, এই করিডোরে পুরো ভারতে এই যে হিন্দুত্বর যে বিষয়টা, টু নেশন থিওরি, এটা এমন একটা কাঠামো তৈরি করলো যেখানে অর্থনীতি আর চাঙ্গা হয়ে উঠলো না। তারপরে তো আবার কাশ্মীরে সে অ্যাব্রোগেশন করলো, একই ব্যাপার, ওই টু নেশন থিওরির অংশ হিসেবে করলো। এই প্যান্ডেমিকে আসার ফল এমন সময় একটা আসলো যে ওয়ার্ল্ডে এক একটা রাইট উইং ফোর্স তারা বড় বড় দেশে ক্ষমতায় চলে মানে ক্ষমতায় ছিল। যেটা আমরা ব্রিটেনে দেখলাম বরিস জনসন, আমরা ব্রাজিলেও তাই দেখলাম, আমরা ইউএসএ তে ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়াতে মোদি, সব রাইট উইং ফোর্সেস। নাও প্যান্ডেমিক আসা মানে হলো, প্যান্ডেমিকের আমরা যতটুকু নলেজ আমাদের কাছে আছে, সেখানে বড় জিনিসটা হলো যে প্রথমে জিনিসটা বোঝা, প্যান্ডেমিক কিন্তু নতুন কিছু না। মানে বড় আকারে প্যান্ডেমিক তো স্প্যানিশ ফ্লু, দ্য সো কল স্প্যানিশ ফ্লু, স্প্যানিশ খামাখাটা নাম দিয়েছে, ওটা অনেকে মনে করে এটা স্পেনে হয়নি, এটা এসেছিল আমেরিকা থেকে। এনিওয়ে, স্প্যানিশ ফ্লুতে যেই পরিমাণে লোক মারা গেছে সেই পরিমাণে এখনো আমরা আশেপাশে আসেনি। কিন্তু যাই হোক, প্যান্ডেমিক কিন্তু অনেকে মনে করে 100 বছরে একবার আসবেই। এটা হলো যে বড় ফ্লাডের মতন, যে বড় ফ্লাড আসবেই, একবার না দুবার। এবার আমি ফ্লাড নিয়ে কখনো আলোচনা হলে তো বলতে পারি যে কেন বড় ফ্লাড হয় আর কেন ছোট ফ্লাড হয়, কিন্তু বড় ফ্লাড আসবেই। এখন হচ্ছে আমরা যদি প্রস্তুত না থাকি, সেটা হলো আমাদের দুর্বলতা। তো প্যান্ডেমিক যখন আসলো, তখন এই যে রাইট উইং ফোর্স, এরা প্রথমে তো স্বীকারই করলো না, তারা ভাবলো যে এটা চায়নার নিশ্চয়ই একটা পলিটিক্স হবে, তারা উহানের এটা বিশ্বাসই করছিল না। এবং তার উপরে যেটা দরকার ছিল পাবলিক হেলথ, এই পাবলিক হেলথের কাঠামো তাদের ক্ষমতার সময়
তারা কিন্তু বাজেট কমিয়ে দিয়েছে, রীতিমতো ভেঙে দিয়েছে, কারণ তারা পাবলিক হেলথে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে প্রাইভেট হেলথে। এই পুরো পাবলিক হেলথের যে কাঠামো, তো এবং দেখা গেছে যেসব দেশে পাবলিক হেলথ সিস্টেম ভালো আছে তারা কিন্তু মোটামুটি ট্যাকেল করতে পেরেছে। এমনকি ভারতের মধ্যেও কেরালা, যার যেহেতু কমিউনিস্ট একটা স্টেট, কেরালা কিন্তু রিলেটিভলি স্পিকিং ভালো করেছে দেন রেস্ট অফ ইন্ডিয়া। এখন এই প্যান্ডেমিকটা এমন সময় আসলো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রীতিমতো অপ্রস্তুত ছিল। অপ্রস্তুত আমি বলবো না, তারা সময় পেয়েছে, কিন্তু তারা এটাকে বিশ্বাস করেনি। তারা মনে করেছে যে এটা চায়নার একটা নতুন চাল এবং এই চায়না আবার ডমিনেট করছে ইত্যাদি। এবং ওই যে লকডাউন তারা উহানে করলো, ওটা নিয়ে হাসাহাসি করলো এবং বললো এই ধরনের লকডাউন হলো অথরিটেরিয়ান, এটা সম্ভব না, আমরা হলো ফ্রি ইত্যাদি। কিন্তু ভাইরাস তো আর বুঝে না ফ্রিডম, ভাইরাস তো আর ডেমোক্রেসি বুঝে না, ভাইরাস তো ভাইরাসই, সে তো আর অথরিটেরিয়ানও জানে না, সে এটাও জানে না। তো ওই জায়গায় আমরা দেখলাম যে পুরো ইউরোপ প্রথমে মার খেলো। এবং ডেট হিসাবে মজার ব্যাপার হলো যে ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প বলল চায়না থেকে কোনো চাইনিজদের অ্যালাউ করব না, কিন্তু আমেরিকানদের অ্যালাউ করবো। কিন্তু ভাইরাস তো আর জানে না যে চাইনিজ না আমেরিকান। তাতে হয়েছে কি, একেবারে থার্ড উইক অফ মার্চ পর্যন্ত আমেরিকানদের চায়না থেকে আসা বন্ধ করেনি। তো তারা তো একেবারে শত শত ভাইরাস এনেছে, তার উপর ইউরোপ অলরেডি ভাইরাস চলে গেছে, তারা ইটালির বন্ধ করেনি, স্পেন বন্ধ করেনি, সব মিলে আমেরিকায় যেই ছড়িয়ে গেছে, এটা অনেকেই বলে এবং এটা আমেরিকানরা এখন বলে যে এটা থামাতে পারতো। আনফর্চুনেটলি এই যে 1,50,000 লোক মারা গেল, আনথিঙ্কেবল। এবং গড়ে 1 মিলিয়ন পপুলেশন গড়ে যদি আমরা দেখি, তাহলে আমেরিকায় 490 জন মারা গেছে পার মিলিয়ন, আমাদের হলো 20 জন আপাতত এখনো, ওদের হলো 490। সেই হিসাবে, এবং আমরা যদি ইউরোপ দেখি, ইউরোপ বেশিরভাগই হলো বেলজিয়াম 850 জন মারা গেছে পার মিলিয়ন, ইউকে তে মারা গেছে 683 পার মিলিয়ন, মানে ভেরি হাই। সো হোল অফ ইউরোপ বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে। এখন কথা হচ্ছে এই সাউথ এশিয়ান চেঞ্জিং ওয়ার্ল্ড, তাহলে আমরা এখন তাহলে কোথায় যাব, এবং ওটা বলে আমি শেষ করবো, দেন উই ক্যান হ্যাভ কিউ&এ। ইটস আ ডিফিকাল্ট টাইম, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জন্য আরো ডিফিকাল্ট, কারণ আমরা টু নেশন থিওরি থেকে বার হয়ে এসেছি, এগুলো সেকেন্ড, আমাদের ফরেন পলিসি প্রিন্সিপাল 9 মাসে বড় আকারে রীতিমতো একেবারে গেথে বসা একটা প্রিন্সিপাল, সেটা হলো ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইজ টুয়ার্ডস নান। সবার সাথে বন্ধু, কারোর সাথে বৈরিতা না। এটা কিন্তু পরে হয়নি, স্বাধীনতার পরেও না, একেবারে 9 মাসে যখন যুদ্ধ হচ্ছিল এবং যখন আমাদের সাথে বলতে গেলে ভারত, সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল, আমেরিকা এগেনস্টে ছিল, চায়না এগেনস্টে ছিল, তখনও কিন্তু আমরা স্পষ্ট বলেছি ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইজ টুয়ার্ডস নান। এর পিছনে বেঙ্গলের একটা বিরাট সভ্যতার সম্পর্ক আছে। এই বেঙ্গলি বা বাঙালি সবসময় কিন্তু আমরা উই ওয়েলকাম এভরিওয়ান। আমরা এখনো, আমরা বিদেশি কাউকে দেখলে কিন্তু আমরা এখনো তাকে গ্রহণ করার জন্য আমরা অস্থির হয়ে যাই। এটা কিন্তু বাঙালির একটা কালচারাল একটা চরিত্র, এটা নতুন না, এটা সবসময় ছিল। সুফিদেরও আমরা ওইভাবে নিয়ে এসেছি আগে, মোগলদেরও আমরা ওইভাবে ওয়েলকাম করেছি, মানে যাকেই ওয়েলকাম করার ব্যাপারে আমরা কিন্তু খুব ওস্তাদ, এতে কোনো সন্দেহ নেই। তো সেই ওয়েলকামের ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইজ টুয়ার্ডস নান, এই রিরাইজ অফ চায়নাতে স্বাভাবিকভাবে আমাদের বন্ধুত্ব সবার সাথেই থাকবে। সেখানে ভারতের অনেকেই হয়তো চিন্তিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কি তাহলে ভারত চীনের হয়ে যাচ্ছে, বাংলাদেশ তাহলে কি অন্য জায়গায়, তা না। কিন্তু বাংলাদেশ চীনের সাথেও সম্পর্ক রাখবে, ভারতের সাথেও রাখবে, আমেরিকার সাথেও রাখবে, জাপানের সাথে রাখবে। আমাদের সাথে কোনো বৈরিতা, কোনো, এমনকি মিয়ানমার যার সাথে বড় ধরনের একটা সমস্যা রয়ে গেছে এই রোহিঙ্গাদের নিয়ে, তার সাথে কিন্তু আমরা এখনো সম্পর্ক খারাপ করিনি, আমাদের বায়োল্যাটারাল কিন্তু এখনো সম্পর্ক আছে। কারণ ওই যে প্রিন্সিপালটা, ওই প্রিন্সিপাল থেকে আমরা কখনো কিন্তু সরে যাইনি। অন্য দেশ চেষ্টা করেছে, এবং আমি যেটা বলে একটু শেষ করছি, পাকিস্তান হয়তো একসময় আমাদের সম্পর্ক খারাপ হয়েছে, এটা আমাদের কারণে না, এটা পাকিস্তান, কারণ তারা আমাদের যে ওয়ার ক্রাইম ট্রায়াল হচ্ছিল তারপরে তারা কথা বলা শুরু করেছিল, হস্তক্ষেপ করছিল, সেটা
বাংলাদেশ সরকার বলেছে যে ইট ইজ আনএক্সেপ্টেবল, কারণ এটা আমাদের নিজস্ব ব্যাপার। সেই পাকিস্তান কিন্তু আবার ঘুরে এসে কিন্তু এখন আবার সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। তো কথাটা হচ্ছে যে আমরা এই কাঠামোতে কি করব, স্পষ্টত হলো সবার সাথে বন্ধুত্ব রাখা। এখন দক্ষিণ এশিয়া কোন দিকে যাবে বড় আকারে কোনো সন্দেহ নেই। বিজেপি কতদিন ক্ষমতায় থাকে এটা ভারতের জনগণের বিষয়, এটা আমাদের জনগণের বিষয় না। ভারতের জনগণ তারা বিচার করবে, তারা দেখবে যে এটা তাদের রাষ্ট্রকে কোন দিকে নিবে। অন্য কথায় এমন একটা জায়গায় আছে সেখানে আমার মনে হয় যে আমাদের আরো স্মার্ট হওয়া দরকার, এবং ইয়াং জেনারেশন বিশেষ করে যারা এই লেকচার শুনছো তাদের বড় ধরনের স্মার্ট হওয়া দরকার। কারণ যেই বিশ্বে তুমি পা দিবে সেই বিশ্ব কিন্তু আমাদের সময় ইয়াং যখন ছিলাম তত যতখানি কমপ্লেক্স না ছিল, এখন কিন্তু আরো বড় কমপ্লেক্স হচ্ছে। এবং ওই স্মার্টনেস যদি আমার না থাকে তাহলে দেখা যাবে যে আমি কিন্তু আবার বেঙ্গল তো এমনি খণ্ড বিখণ্ড, যেটা আমি ইংরেজিতে বলি কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার, খণ্ড খণ্ড বিখণ্ড করা হয়েছে, কিন্তু দেখা যাবে যে আমরা আবার ঝামেলায় পড়ছি। তো সেই জায়গায় সচেতন থাকা দরকার। বাট লেট মি স্টপ হিয়ার এন্ড লেট মি, তোমরা যদি প্রশ্ন থাকে দেন উই ক্যান কন্টিনিউ। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে এবং বলা যায় যে প্রি মডার্ন হিস্ট্রি থেকে আজকের রাইজ অফ চায়না যেখানে আপনি শেষ করলেন, দিস ওয়াজ কোয়াইট অ্যামেজিং। এবং এত সুন্দর করে মানে আমাদের স্যার আলোচনার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে থামাতে পারিনি বিকজ আলোচনাটা এত সুন্দর এবং ওই পর্যায়ে চলে গিয়েছিল। স্যার এ পর্যায়ে আমরা প্রশ্ন নিব, আমাদের কাছে অলরেডি হ্যান্ড রেজ হয়েছে আমাদের সিস্টেমে, আমরা দেখতে পাচ্ছি। বাট ওইখানে যাওয়ার আগে স্যার আপনি আপনার আলোচনায় এই বিষয়টি আনেননি, তারপরে স্যার আপনার কাছে প্রশ্নটি আমি করতে চাই যে এই সময়ে আমরা রিসেন্টলি দেখেছি যে চায়না ইন্ডিয়ার একটা বর্ডার ক্রাইসিস হয়েছে। সেখানে স্যার আমরা দেখেছি যে চায়নার সাথে আরো অনেকগুলো দেশের কিছু প্রবলেম আছে, যেটা হচ্ছে সাউথ চায়না সি নিয়ে, এবং যেটা প্রতিনিয়ত চলছে। এটা ক্রাইসিস মানে প্যান্ডেমিক ক্রাইসিসের আগেও ছিল, এখনো আছে। যেটা নিয়ে ওই অর্থে আমার পার্সোনালি কোনো বক্তব্য নাই, আমার অবজারভেশন আছে। বাট ওইটা চলবে বা চলছে। যেমন আমেরিকা বলছে যে ফ্রিডম অফ নেভিগেশনের যে যুক্তি দিয়ে তারা তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ সেখানে সাউথ চায়না, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু এই 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 প্যান্ডেমিক পরবর্তী সিচুয়েশনে ইন্ডিয়া অথবা চায়না কেন বর্ডার ক্রাইসিসটা প্রভোগ করলো, এটা যদি স্যার আপনি একটু আমাদেরকে বলতেন আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস এর লেন্স থেকে। খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই বর্ডার ক্লাসে অনেকগুলো মাত্রা আছে। তবে একটা কনফ্লিক্ট যে চায়নার সাথে হবে এটা না বোঝার কোনো কারণ ছিল না। বিশেষ করে যখন কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল কাশ্মীরের আর্টিকেল 370 এবং 37A, তাতে এই কনফ্লিক্ট একটা হবে এটা বোঝা যাচ্ছিল। এর কারণ হচ্ছে যে যখন স্পেশাল স্ট্যাটাসটা উঠিয়ে দেয় তখন বোঝা যাচ্ছে যেই বর্ডার কনফ্লিক্টটা ছিল বা যেটা ডিসপুটেড এরিয়া, সেই ডিসপুটেড এরিয়া তাহলে কি হবে। কারণ সে তো স্পেশাল স্ট্যাটাসটা উঠিয়ে দিয়ে বলছে যে এই হলো আমার কাশ্মীর হলো ইন্ডিয়ার অংশ। কিন্তু আগে তো ডিসপুটেড ছিল, আগে স্পেশাল স্ট্যাটাস ছিল। কাশ্মীরের জনগণ ডিসাইড করবে তার বর্ডার কি হবে। দিল্লি যখন বলছে যে এই হলো আমার বর্ডার, বোঝাই যাচ্ছে যে একটা কনফ্লিক্ট হবে, শুধু পাকিস্তানের সাথে না, চায়নার সাথে হবে। কারণ গালওয়ান ভ্যালি ওটা একটা ডিসপুটেড এরিয়া, এবং স্বাভাবিকভাবে ডিসপুটেড এরিয়া মানে হচ্ছে চায়না বলছে যে না এটা আমার, ঠিক আছে যতদিন ডিসপুটেড ঠিক আছে ততদিন ফ্লেক্সিবল। কিন্তু যেই মুহূর্তে বলছে যে আমি ট্রিটিটা নেই, এবং তারপরে যদি বলো যে না এটা গালওয়ান ভ্যালি আমার, তখন তো স্বাভাবিকভাবে চায়না উইল সে না। তো একটা জিনিস যেটা হলো, এটা আমি লিখেছি যে এই কনফ্লিক্টটা হবে এটা না বোঝার কোনো কারণ ছিল না ইসের সাথে। এমন সময় কনফ্লিক্টটা হলো, মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক আছে ফর সাম রিজন। একটা হলো যে দুজনেই রাইট উইং, লেটস পুট ইট দ্যাট ওয়ে। এবং অনেকেই মনে করে যে এই ভালো সম্পর্কটা না রাখলে আমেরিকায় যেই বড় আকারে যে ইন্ডিয়ান কমিউনিটি আছে, মনে রাখতে হবে যে চাইনিজ
স্টুডেন্টস, আর আমি যদি ইন্ডিয়ান স্টুডেন্ট দেখি, চাইনিজ স্টুডেন্টস হলো নাম্বার 1, নাম্বার 2 কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্টস। এবং ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু চাইনিজ স্টুডেন্টস তো বেশিরভাগই আবার দেশে চলে আসে, কিন্তু ওখানে তো ইন্ডিয়ান আমেরিকানস ওরা তো সিটিজেনশিপ নিয়ে যায়। এখন আমার মনে হয় মনে রাখতে হবে যে এই দক্ষিণ এশিয়া, আমরা তো পশ্চিমা দেশের কি বলা হয় সাথেই আমাদের সম্পর্ক। একটা হলো আমাদের ভাষার ইংরেজির কারণে, এবং আমাদের যেই লেখালেখি পড়াশোনা করি আমরা আমরা তো চায়নার তো জানি না, বলতে গেলে চায়নার কয়টা দার্শনিক আমরা চিনি, ওই কনফুসিয়াসের নাম হয়তো শুনেছি, কেউ হয়তো লাউজু বলবে, তারপরে তো সব চিনচাং আমরা, বরং চাইনিজ ফুড জানি। আমরা তো চাইনিজ কোনো জার্নালিস্টের নাম জানি না, কবি বললেও জানা। আমরা মনে হচ্ছে যে চায়নায় আর কিছুই নাই মাসুতুন ছাড়া, কিন্তু চায়না তো বিশাল একটা তাই না, ইটস ওল্ডেস্ট সিভিলাইজেশন এবং ওল্ডেস্ট টেক্সচুয়াল সিভিলাইজেশন, মানে দেখার মতন। এটা তারাই হলো প্রথম যারা লিখিত সিভিলাইজেশন, যেটা এখনো কন্টিনিউ করছে। তো সেই সিভিলাইজেশন সাথে তো আমাদের সম্পর্ক নেই। তো একটা যেটা হয়েছে সেটা হলো যে ইন্ডিয়ার যারা ডিসিশন পলিসি মেকার্স এবং ইন্ডিয়ার ইন্টারেস্ট আমেরিকায় অনেক বড় আকারে, এটাকে তো রক্ষা করতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প যদি আবার ইন্ডিয়াকে যদি মাঝে মাঝে কিন্তু বার করে দেয়, যখন মেডিসিন ইন্ডিয়া যখন বললো যে না আমি কাউকে মেডিসিন দেব না, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেশ রীতিমতো একটা থ্রেট দিয়ে বসেছিল যে ইন্ডিয়া যদি মেডিসিন না দেয় তাহলে আমরা জানি কিভাবে ইন্ডিয়াকে জবাব দিতে হবে, মানে কিভাবে আমরা রিয়াক্ট করব। সাথে সাথে কিন্তু আবার ইন্ডিয়া মেডিসিন দেওয়া শুরু করেছে। তো কথা হলো যে এই কাঠামোতে যেখানে ক্ল্যাশটা হলো, নরেন্দ্র মোদী বা রাইট উইং এর সাথে বিজেপির একটা সম্পর্ক, সরি ডোনাল্ড ট্রাম্পের একটা সম্পর্ক, তো এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আসলেই অনেকটা বন্ধুহীন হয়ে যাচ্ছে দিন দিন, এবং নির্বাচনের আগে তার বন্ধু দরকার, এবং অনেকটা জোয়া খেলার মতন যে কে আসলে নভেম্বর এর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতবে না জো বাইডেন জিতবে। এখনো অনেকেই মনে করে যে না ডোনাল্ড ট্রাম্প জিতবে, এবং যদি ভারতের মোদি সেও নিচে খবর টবর রাখে, সেও হয়তো খবর টবর রেখে হয়তো দেখছে যে না ডোনাল্ড ট্রাম্পই জিতবে, সেই জায়গায় এই সাপোর্টটা, এই যে কনফ্লিক্টটা, কোনো সন্দেহ নেই একটা হেল্প করার বিষয় আছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু বড় আকারে আমাকে যদি বলা হয়, কাশ্মীরের বিষয়টা তো আছেই, কোনো সন্দেহ নেই। কারণ যেখানে বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ান ফোর্স যেখানে গেছে, কারণ মনে রাখতে হবে যে কোনো ফায়ার কিন্তু, কোনো শট কিন্তু ফায়ার হয়নি, কোনো AK-47 ব্যবহার করা হয়নি, কোনো ট্যাঙ্ক ব্যবহার করা হয়নি, রীতিমতো হাতাহাতিতে ইন্ডিয়ার অ্যাটলিস্ট আমরা জানি যে 20 জন মারা গেছে। আমরা চাইনিজরা কজন মারা গেছে আমরা জানি না, কিন্তু অ্যাটলিস্ট ইন্ডিয়ান হিসাবে আমরা জানি যে 20 জন মারা গেছে। হাতাহাতিতে 20 জন মারা গেছে, এটা তো একটা রীতিমতো চিন্তার ব্যাপার, হাতাহাতিতে যদি 20 জন মারা যায়। তো সেই জায়গায় আমার মনে হয় যেটা দেখা দরকার, যে যেটা নরেন্দ্র মোদী নিজেও বলেছে যে না আমার ট্রুপস চায়নাতে যায়নি এবং কোনো বড় লস হয়নি। তার মানে হচ্ছে যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ছিল, LAC যেটা আমরা বলি, ওইটা এখন হয়ে যাচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল বর্ডার হয়ে গেল। তার মানে হলো এক ঢিলে কয়েকটা পাখি মারার চেষ্টা আমি মনে করি নরেন্দ্র মোদী করলো। সেটা হলো এই যে এই কনফ্লিক্টের মাধ্যমে যেই বর্ডারটা, কোথায় বর্ডারটা হবে, চীন স্পষ্ট বলে দিল যে এই জায়গা আমার, বাকি তুমি যা করো তা কিন্তু ডোন্ট ট্রাই টু ক্রস দিস। ওইটা এখন পার্মানেন্ট বর্ডার হয়ে গেল। কিন্তু এর ফলে যেটা হলো, নরেন্দ্র মোদীর যে সাপোর্টটা একেবারে কমে যাচ্ছিল এই প্যান্ডেমিকের কারণে, কারণ প্যান্ডেমিক সে সামলাতে পারেনি। সে আমেরিকাকে বিশ্বাস করেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে বিশ্বাস করেছে বলেই সে কিন্তু ওই সতর্ক যে বাণী, যেটা বারবার WHO এবং চায়না বলছিল যে তুমি সতর্ক হও, জানুয়ারি মাসে কিছু করেনি, ফেব্রুয়ারি মাসে কিছু করেনি, মার্চ মাসে এসে সেই হলো 2 মাস যে লস হয়ে গেল। এই 2 মাস লসের আমরা এখন ইম্প্যাক্টটা দেখছি, যে ইম্প্যাক্টটা ভয়াবহ ইম্প্যাক্ট দিন দিন বাড়ছে, বিশেষ করে ইন্ডিয়াতে। আমরাও খারাপ করেছি, সেটা নিয়ে হয়তো পরে আলোচনা করা যেতে পারে। কিন্তু আমাদের পলিসি মেকার দেখুন, ভারতের পলিসি মেকার আরো বড় আকারে তারা কিন্তু চাইনিজদের বিশ্বাস করেনি, তারা বিশ্বাস করেছে আমেরিকান, যে এটা একটা আরেকটা ফ্লু, এটা নিয়ে চিন্তা ভাবনা করার নেই, এটা চাইনিজদের একটা পলিটিক্স ইত্যাদি।
এই করার ফলে যেটা হয়েছে যে প্যান্ডেমিক যখন আসলো তার পপুলারিটি নেমে যাচ্ছিল, তারপরে ইকোনমি আগেই বলেছি সেটাও নেমে যাচ্ছিল, দুটো মিলে সামাল দিবে কিভাবে। এই গালওয়ান ভ্যালির এই হওয়াতে তার মিডিয়া কিন্তু একেবারে রীতিমতো অ্যান্টি চায়না, ইন্ডিয়া ফার্স্ট এই বাণী নিয়ে আসলো। এই বাণী নিয়ে আসার ফলে যেটা হলো যে মোদির সাপোর্ট বেস যেটা একেবারে পপুলারিটি কমে যাচ্ছিল, এই হাইপার ন্যাশনালিজম যেটাকে আমরা বলি, এই হাইপার ন্যাশনালিজম মিডিয়াই বিশেষ করে করে এই অ্যান্টি চাইনিজ স্লোগান, এবং তার সাথে ইকোনমির একটা সম্পর্ক আছে। সেটা হলো যে মূলত 5G এর ব্যাপারে। 5G সবাই মনে করছে যে যেটা চায়না সবচেয়ে আগে দিতে পারে, তার মূলধনও আছে, ইনভেস্টও করতে পারে। এটা এই মার্কেট যদি ইন্ডিয়া ক্যাপচার করে ফেলে, তাহলে আমেরিকা তার টেকনোলজির যেই কি বলা হয় দাপট ছিল বা দম্ভ ছিল, সেই দম্ভটা কিন্তু আর থাকবে না, এটা চায়নার হাতে চলে যাবে। সেই জায়গায় আমি লেখালেখি যাই দেখলাম তারা গুগলকে কিন্তু ভয় পায় না, কিন্তু তারা ভয় পাচ্ছে টিকটককে। গুগল কিন্তু একই জিনিস, গুগলও কিন্তু আমার প্রাইভেসি সবকিছু জানে। এই যে আজকে যে ভাষণ দিচ্ছি, গুগল ইচ্ছা করলে কিন্তু এটাকে ডাউনলোড করে কিন্তু সে শুনতে পারবে, কিন্তু সেটা কোনো ইন্ডিয়ান যারা বলে তারা ভয় পাচ্ছে না, তারা আবার টিকটক চায়নারা পাবে। কারণ আমেরিকা পাচ্ছে সেটা ঠিক আছে, বাট চায়না পাবে এটা ঠিক নাই। এই যে বললাম না, নতুন একটা পাওয়ার যখন রাইজ করে তখন অন্যরা কিন্তু ওটাকে মেনে নিতে চায় না, কারণ তার মানসিক কাঠামো তো মূলত একটা ইন্টেলেকচুয়াল ডিপেন্ডেন্সি বিশেষ করে আমেরিকার উপরে আছে। তো আমার মনে হয় যেটা দেখা দরকার, এবং যেহেতু সাউথ চায়নার সির কথা বলা হলো, একটা ঘটনা দিয়ে আমি শেষ করব। সেটা হলো জাপানের, অ্যাজ ইউ নো, জাপানও খুব সাউথ চায়না সি নিয়ে, এবং তাদের একটা কথা হলো যে ইন্টারন্যাশনাল ল মেনে নিতে হবে ইত্যাদি। আর চায়না বলছে না, ওই ইন্টারন্যাশনাল ল তো তুমি তৈরি করেছো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তৈরি করেছে, আমি তো ওর সাথে জড়িত ছিলাম না। আমার যে ম্যাপ আছে তাতে তো ওই আইল্যান্ড গুলো দেখা যাচ্ছে যে হিস্টোরিক্যালি আমার। যাই হোক, জাপান একবার বাংলাদেশে এসেছিল একটা ডেলিগেশন, এবং আমিও ছিলাম ওই আলোচনায়। সরকার ডেকেছিল যে আপনি আসেন, ঠিক আছে। তো আমার কাছে মনে আছে যে জাপানের যিনি ছিলেন বারবার আমাদের বলছে, এবং এটা তখন রোহিঙ্গারা অলমোস্ট 1 বছর পার হয়ে গেছে, রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রিফিউজিরা কক্সবাজারে আছে, এবং অ্যাজ ইউ নো জাপান আমাদের সাপোর্ট ওইভাবে করেনি, তারা এখনো মিয়ানমারের সাথে আছে। তো সে হেড অফ দ্য ডেলিগেশন খুব বলছে যে না, ইন্টারন্যাশনাল ল মানতে হবে, ইউ মাস্ট সাপোর্ট আস, বাংলাদেশ শুড সাপোর্ট এই যে ইন্টারন্যাশনাল ল ইত্যাদি 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 বলছে। তো আমি যেহেতু একাডেমিক, আমার লিবার্টি ইজ মাচ মোর দেন সরকারি অফিসারদের থেকে। তো আমি বললাম যে আমি হাত উঠিয়ে বললাম যে আমি একটু কথা বলতে যাচ্ছি। তো বলে হ্যাঁ, বললাম যে আমি আই সাপোর্ট ইউর ক্লেইম, এই যে সাপোর্ট যে বাংলাদেশ যেন ইন্টারন্যাশনাল ল সাউথ চায়না সি সাপোর্ট করে, কিন্তু জাপান শুড অলসো সাপোর্ট দ্য ইন্টারন্যাশনাল ল ইন দ্য রোহিঙ্গা ইস্যু, যেখানে একটা জেনোসাইড করে যাচ্ছে, সেটা যদি তুমি সাপোর্ট না করো তাহলে ওয়াই আর ইউ রেজিং ইন্টারন্যাশনাল ল? হ্যাঁ, ওয়াই ইজ ইন্টারন্যাশনাল ল সাউথ চায়না ঠিক আছে, কিন্তু রোহিঙ্গারকে? তখন দেখলাম যে চুপ হয়ে গেল। তখন বলো, ও আচ্ছা, উই উইল টেক দিস ম্যাটার ব্যাক টু টোকিও এন্ড উই উইল ডিসকাস। এই হলো, মানে আমার মনে হচ্ছে যে না, সবাই হলো তার ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, বাট আমার কাছে ওই কাহিনীটা খুব মজার মনে হয়েছিল। এনিওয়ে, লেটস গো ফর কিউএনএ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার প্রশ্ন, আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। আমাদের কাছে অনেকগুলো হ্যান্ড রেজ আছে। আমি প্রথমে যেতে চাই সাইদুর রহমান। সাইদুর, আপনি কি আমাদের কাছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ সাইদুর, আপনি আপনার পরিচয় দিয়ে স্যারকে প্রশ্নটি করুন। হ্যাঁ স্যার, আমি সাইদুর রহমান, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স ফাইনাল সেমিস্টার। স্যার, আমার প্রশ্ন ছিল দুটো, কিন্তু স্যার আপনি একটা উত্তর দিয়ে ফেলছেন, তো এটা করলাম না। আর আমার যে লাস্ট প্রশ্নটা, আমি এখন জানতে চাচ্ছি, এই যে করোনা কালে বা ওই যে গালওয়ান ভ্যালি ক্রাইসিসের কারণে যে এখন বাংলাদেশের স্ট্র্যাটেজিক পয়েন্ট, মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন এখন যদি কনফ্লিক্টেড শুরু হয়, আমরা এমন একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছি যে যে কিনা ভারত আমাদের 3 দিক দিয়ে, আবার আমরা কিন্তু ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট মাচ মোর দেন ইন্ডিয়া দেন চায়না।
খুব ইম্পর্টেন্টলি আমরা চায়নার সাথে জড়িত, যতটা না আমরা ইকোনমিক্যালি ইন্ডিয়ার সাথে জড়িত। এবং করোনা ক্রাইসিসে কিন্তু চায়না আমাদের সাথে ক্লোজলি রিলেটেড। এখন যদি আমরা কোনো ক্রাইসিসে যাই, এখন যদি কনফ্লিক্ট সিচুয়েশনটা ডিটেরিয়েট করে, তো তাহলে আমাদের কি করণীয়? গুড গুড। ধন্যবাদ সাইদুর স্যার। আমি কি প্রশ্ন নিয়ে নিব না উত্তর স্যার, দেব? স্যার আমার আরেকটু ইয়ে ছিল, আরেকটু অ্যাড আপ করতে চাচ্ছি। স্যার আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের তো বিশাল বড় একটা ইয়ে আছে ভারতের সাথে। আমরা পাওয়ার যদি আমরা আনতেও চাই, যদি আমরা ধরেন যে পাওয়ার, আমাদের তো পাওয়ার দরকার, আমরা যদি হাইড্রো পাওয়ারের দিকে যেতে চাই, তাহলে আমরা চিন্তা করতেছি ভুটান অথবা নেপাল থেকে আনবো, অথবা নেপাল ভুটান আমরা ট্রানজিট দিব। কিন্তু স্যার ইন্ডিয়ার সাহায্য ছাড়া তো এটা সম্ভব না। Good. স্যার যদি এটা ধন্যবাদ সাইদুর স্যার। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। আমাদের আরেকটি হ্যান্ড রেইজ আছে, আয়েশা সিদ্দিকা আসরনা। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন আয়েশা? জি স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। স্যারকে আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি আয়েশা সিদ্দিকা আশারনা from Department of Public Administration in second year. It's really a great chance for us and really a great privilege for us to have us in this meeting. স্যার আমি খুব ডিপ কোনো কোয়েশ্চেন করব না, একটা বেসিক কোয়েশ্চেন ছিল আমার। আমরা কন্টেম্পোরারি কিছু টপিক পড়তে গেলে প্রায় এই টার্মগুলো পাই, লাইক গ্লোবালাইজেশন এন্ড ইন্টারন্যাশনালাইজেশন। সো এই দুইটা টার্ম যদি বেসিক্যালি জাস্ট একটু ডেসক্রাইব করে দেন তাহলে ভালো। Very good. থ্যাংক ইউ Very স্যার। good. ধন্যবাদ আয়েশা স্যার। আমরা আপনার কাছে আবার ফেরত যেতে চাই, তারপরে আবার প্রশ্ন থাকলে আমরা আবার যাব। ধন্যবাদ Sure. স্যার। আমার মনে হয় না যে ভারত এবং চীন বড় ধরনের কনফ্লিক্টে যাবে, বিকজ দে ক্যানট অ্যাফোর্ড ইট। ভারত তো আরো অ্যাফোর্ড করতে পারবে না, প্রশ্নই উঠছে না। চায়না অ্যাজ ইউ নো, সে প্যান্ডেমিক অলরেডি সামাল দিয়েছে, তার ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি ব্যাক টু, বলছে যেই গ্রোথ এবং প্রফিট মার্জিন সে কিন্তু অলরেডি রিকভার করে ফেলেছে। কিন্তু চায়না কিন্তু ওই অবস্থায় নেই, একটা লকডাউন অবস্থায় নেই। সো চায়না হ্যাজ অলরেডি ওভারকাম। তার যদি ইনফেকশন রেট দেখা যায় মাঝে মাঝে আসে, কিন্তু দে নো দ্য সিস্টেম, দে হ্যাভ দ্য সিস্টেম, যেটা এটা দেখার মতন সিস্টেম। আমি একটা এক্সাম্পল দিতে পারি। উহানে যখন তারা লকডাউন করলো, এটা অনলি চায়না প্রবলি ক্যান ডু ইট, আমার মনে হয় না অন্য দেশ পারবে এতখানি। যখন উহানে তারা লকডাউন করলো, 40,000 ডক্টরস তারা অন্য জায়গা থেকে ফ্লাই করলো উহানকে হেল্প করতে। এটা আনথিঙ্কেবল, এটা আমাদের সম্ভবই না। আমাদের ডাক্তাররা তো সব মানে বড় আকারে ডাক্তার সব অস্ট্রেলিয়ায় থাকে। দেয়ার আর কি বলা হয় 2000-এর উপর ডাক্তার, বাংলাদেশি ডাক্তার সব অস্ট্রেলিয়াতে চলে গেছে। আমাদের ডাক্তাররা তো দেশে মানে আছেন, যারা অনেক কষ্ট করেছেন, অনেকে মারা গেছেন, ভেরি আনফর্চুনেট, কোনো সন্দেহ নেই। এখনো কিছু কিছু ডাক্তার আছেন ইয়ে দাপট নিয়ে বা প্রাইড নিয়ে আছেন যে না আমি বাংলাদেশে থাকবো। কিন্তু 40,000 ডাক্তার অর্গানাইজ করা, এটা আমেরিকার দ্বারাও সম্ভব না। এটা দেখা গেছে যে ওরাই করতে পারে, এবং ওটা ফ্লাই করেছে, তারা হাসপাতাল বানিয়েছে, ঠিক করে দিয়েছে, এন্ড দেন দে ফ্লিউ ব্যাক। ওই কাঠামোর একটা রাষ্ট্রের সাথে লড়াই করা, কনফ্লিক্ট করা বোকামি ছাড়া তো আর মানে মানে হাতাহাতিতেই যদি 20 জন মারা যায়, মানে জাস্ট ইমাজিন। মানে এখানে কারণ মানুষ মারা গেলে কিন্তু স্যাটেলাইট থেকেই কিন্তু বোঝা যায়, মানে স্যাটেলাইট থেকে কিন্তু করা যায়। সো চায়নায় কজন মারা গেছেন আগে এটা না বোঝার কোনো কারণ নেই। আমরা যদি ফিগারটা জানি না সেটা হয়তো বলতে পারে, কিন্তু ভারতের যে 20 জন হাতাহাতিতেই মারা গেছে, মানে ইট পাটকেল দিয়ে মরেছে হয়তো, তাতে বোঝা যাচ্ছে যে দে আর ওয়েল প্রিপেয়ার্ড। এবং ভারতের অর্থনীতি ওই অবস্থা নেই। আমি যেটা বললাম যে ওদের অর্থনীতি এই বিজেপি আসার পরে কয়েক বছর ধরে নিম্ন গতিতে, তাদের ওদের বিরাট ওই ব্লান্ডার হয়েছে সেই ডিমনিটাইজেশন যখন করলো, বড় আকারে কিন্তু ধস খেলো তারা। তো আমি যদি কাঠামোটা দেখি অর্থনৈতিক, আমার মনে হয় না যে এটা খুব একটা যাবে, এটা চাঙ্গা হবে, কোনো সন্দেহ নেই। ভারতের অর্থনীতি হয়তো কিছুটাই, কিন্তু যে ফিগার আমরা দেখতে পাচ্ছি কতগুলো কম্পোনেন্টসে এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে ভারতের, বিশেষ করে ইলেকট্রনিক্স, কম্পিউটার, হন্ডা, এই যে পার্টস গুলো, নট হয়তো ফুল না, কিন্তু পার্টস গুলো যেহেতু চায়না থেকে আসে। এখন যে কোনো মানুষ জানে ক্যাপিটালিজমে, আমি ক্যাপিটালিজমের তো কোনো ধর্ম নেই বলতে গেলে, যেখানে প্রফিট মার্জিন বেশি থাকবে সেখান থেকে আমি আমার জিনিসপত্র আনবো। তো সেই জায়গায় আমার মনে হয় না যে তারা একটা বড় কনফ্লিক্টে যাবে। তো সেই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার।
বাংলাদেশ কোনোভাবেই কোনো কনফ্লিক্টই কোনো সময় কোনো দেশকে সাপোর্ট করেনি। উই হ্যাভ অলওয়েজ মেইনটেইনড এই জিনিসটা। যখন আমেরিকা চাচ্ছিল যে আমরা যেন আফগানিস্তানের ব্যাপারে করি, কুয়েতের সময় চেয়েছিল আমরা যেন ট্রুস পাঠাই, আমরা কিন্তু কখনো বলেছি যে ইরাকের ব্যাপারে ইরাকে যখন ট্রুস পাঠাবার ব্যাপারে বলেছিল আমরা কিন্তু স্পষ্ট বলেছিলাম সরি, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নট। আমরা কোনো কনফ্লিক্টে যাব না, এবং ভারত চায়নার কনফ্লিক্টের ব্যাপারে বলবো যে ইউ হ্যাভ টু রিজলভ ইট পিসফুলি, আর্লিয়ার ইউ রিজলভ ইট দ্য বেটার। সো ওই ধরনের কনফ্লিক্ট প্রথমত হওয়ার কথা না, হলে ওটা ভারতের জন্য আরো ডিজাস্টার হবে। এটা না বোঝার কোনো কারণ নেই। যেই দাপটে চায়না এসেছে, আমার কাছে মনে হয় তাদের যেটা প্রয়োজন এখন সেটা হলো ডিপ্লোমেসি, কত শানিত ডিপ্লোমেসি করা যায় যেখানে একটা উইন উইন সিচুয়েশনে তারা যেতে পারবে। কিন্তু তারা যদি এখন ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে, ওখানে হলো আমার রীতিমতো চিন্তা, মানে ভেরি স্যাড যে ভারতের বড় আকারে পলিসি মেকার্স কিছুটা হয়তো অর্থনৈতিক স্বার্থের কারণেই, বা কিছুটা না বলবো বড় আকারে অর্থনৈতিক স্বার্থের কারণেই হয়তো তারা এখনো আমেরিকা মুখী। ওই জায়গায় একটা পরিবর্তন আনা দরকার, কারণ তাদের অ্যান্টি চায়না অলমোস্ট ওই 1962-এ থেমে আছে, এবং রীতিমতো অ্যান্টি চায়না অনেকটা ইডিওলজিক্যাল হয়ে গেছে। আমার মনে হয় আরো স্মার্ট হওয়া দরকার, কারণ বড় দুটো সিভিলাইজেশন এবং দুটোই খুব পুরনো সিভিলাইজেশন, তারা যদি বড় আকারে উঠে আসে তাহলে ওয়েস্টের যে দাপট, এই দাপটটা কিন্তু কমবে। মানে দেখা যাচ্ছে যে ডলারের যে দাপট সেটা কিন্তু বেশি দিন আর থাকার কথা না। কিন্তু এখন নরেন্দ্র মোদী, বিজেপি এরা যদি মনে করে যে না আমরা ডলারেই থাকবো, আমরা অন্য ইয়েনে যাব না, তাহলে আই এম আনফরচুনেট হবে। এখন দেখা দরকার সেখানে কি হয়, সেটা বলা মুশকিল। বাট বাংলাদেশ আই ক্যান গ্যারান্টি যে আমরা ওই কনফ্লিক্টের মধ্যে কখনোই যেতে চাবো না। আয়েশার যে প্রশ্নটা, গ্লোবালাইজেশন ইন্টারন্যাশনালাইজেশন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই কারণে বলছি যে অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলে, এবং অনেকেই বলেন যে বিশ্বায়ন তো আগেও ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তো বিশ্বায়নে ছিল। তা না, ক্যাপিটালিজমে মনে রাখতে হবে যে ক্যাপিটালিজমের ধর্মটাই হলো রীতিমতো বাইরে যাওয়া। ক্যাপিটালিজম কিন্তু ফিউডালিজম না। ফিউডালিজম হলো যে আমি একটা এলাকা আছে, আমার এলাকায় আমি থাকবো। ক্যাপিটালিজম কিন্তু তা না। ক্যাপিটালিজম যেখানে প্রফিট পাবে সে যাবেই। সেই প্রফিট যদি আফ্রিকায় পায় সে আফ্রিকায় যাবে, সেই প্রফিট যদি চাঁদে পায় সে চাঁদে যাবে। প্রফিটের জন্য সে যেখানে সে প্রফিট, কারণ ক্যাপিটালিজমের মেইন মন্ত্র হলো প্রফিট, দ্যাটস ইট। আমি যদি তাহলে তার ক্যাপিটালিজম হলো না। ক্যাপিটাল থেকে আমি ওটা দেখবো না, আমি ইন্ডিয়া না আমেরিকা না জাপান আমি দেখবো না, আমি প্রফিট দেখবো। এবং এই প্রফিটের কারণেই কিন্তু আজকে এই আমেরিকা এই ঝামেলায় পড়েছে, কারণ তখন তো প্রফিটের কারণেই কিন্তু চায়নার সাথে সম্পর্ক করেছে। কিন্তু চাইনিজরা তো মনে রাখতে হবে দে আর মাচ ওল্ডার সিভিলাইজেশন, তারা ব্যবসা তো সাংঘাতিক জানে। এ তো মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকানরাও ভালো ব্যবসা জানে, মানে ব্রিটিশরাও ভালো ব্যবসা জানে, কোন সময় এটা সব হলো ব্যবসায়ী কি বলা হয় রাষ্ট্র, কোনো সন্দেহ নেই। কিন্তু চাইনিজরা তো ভেরি ওল্ড সিভিলাইজেশন, তারা মার খেয়েছিল 19th and 20th সেঞ্চুরিতে, টোপিয়ামের মধ্যে ঢুকে গিয়েছিল ইত্যাদি। কিন্তু বড় আকারে তো ডেং জিওপিং 1980s এর পর থেকে কিন্তু বড় আকারে তারা পরিবর্তন এনেছে, এবং এখন যে পরিবর্তন, এটা বললাম তো, না দেখলে বোঝা যাবে না যে তারা কি ধরনের পরিবর্তন এনেছে এবং তারা কতখানি হাইটেক হয়ে গেছে। তো সেই জায়গায় গ্লোবালাইজেশন বোঝার একটা বিষয় আছে। ক্যাপিটালিজমে ইন্টারন্যাশনালাইজেশন অফ ট্রেড, ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, এগুলো সব কিন্তু ইন্টারন্যাশনালাইজেশন হয়েছে আগেই। গ্লোবালাইজেশন প্রথমবার, keep in mind, for the first time in the history of capitalism, গ্লোবালাইজেশনে প্রোডাকশন ইন্টারন্যাশনাল হয়েছে। প্রোডাকশন ওয়াজ নেভার ইন্টারন্যাশনাল। এটা মার্কসও চিন্তা করেনি, এটা লেনিনও চিন্তা করেনি যে প্রোডাকশন ইন্টারন্যাশনাল হতে পারে। না, হোয়াট ডাজ দ্যাট মিন? হোয়াট ইট মিনস যে আজকে যে প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু একটা দেশে হচ্ছে না। ফর এক্সাম্পল, আমরা যে গার্মেন্টস পরি, আমরা হলো পৃথিবীর নাম্বার 2, কিন্তু উই আর রেডিমেড গার্মেন্টস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 2। এটা মানে যেমন তেমন ব্যাপার না কিন্তু। এবং আজকে নিউজ পেপারে দেখেছো যে উই হ্যাভ অলরেডি বাউন্স ব্যাক আ লিটল বিট।
অ্যান্ড আমি বহু আগে লিখেছিলাম যে উই উইল বাউন্স ব্যাক, সেই এপ্রিলে মনে আমি লিখেছিলাম যে দের নো রিজন, কারণ আমরা যেই সব কাপড় বানাই এটা হাই এন্ড কাপড় বানাই না, আমরা কিন্তু লো কস্ট কাপড় বানাই। এটা এই কাপড় মানুষ কিনতে বাধ্য, বিশেষ করে প্যান্ডেমিকের পরে, কারণ সে একটা জামা পরবে না, কারণ যেহেতু জামা তাকে চেঞ্জ করতে হবে, পরিষ্কার থাকতে হবে ইত্যাদি। এনিওয়ে, গ্লোবালাইজেশনে এসে প্রোডাকশন বিকেম ইন্টারন্যাশনাল। হোয়াট ইট মিনস যে আমি যে রেডিমেড গার্মেন্টস এর নাম্বার 2 হলাম, সেটা কিভাবে হলাম? আমার 20% অফ দ্য কটন ইন্ডিয়া থেকে আসে, এটা কমিয়ে এনেছি আমরা 15% মনে হয় এখন। সেন্ট্রাল এশিয়া থেকে বড় আকারে আসে, ওটাও আমরা ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি না, ওটাও আমরা কমিয়ে এনেছি। আমরা এখন আফ্রিকা থেকে কটন নিয়ে আসি। সো সেন্ট্রাল এশিয়া, আফ্রিকা, ইন্ডিয়া থেকে কটন আসে। মেশিন আগে আসতো জার্মানি থেকে, এখন চায়না থেকে আসে। আমাদের ডিজাইন আসে নিউ ইয়র্ক থেকে বা প্যারিস থেকে। এখানে এসে রহিমা, কুলসুম, আমাদের রীতিমতো 96% যে উইমেন ওয়ার্কফোর্স, এরা এটাকে স্টিচ করে। সো এটা মেড ইন বাংলাদেশ বলা হয়, কিন্তু মেড ইন বাংলাদেশ না, এটা মেড ইন সেভারাল কান্ট্রিজ। একই জিনিস হলো আইবিএম কম্পিউটার, একই জিনিস হলো এই স্মার্টফোন যেটা আমাদের হাতে আছে, একই জিনিস হলো টয়োটা। টয়োটা কিন্তু জাপানিজ কার, কিন্তু দেখা যাচ্ছে কিছু পার্টস থাইল্যান্ডে বানাচ্ছে, কিছু ফিলিপিন্সে, কিছু হয়তো আরেকটা দেশে, তারপর অ্যাসেম্বলড হচ্ছে আরেকটা দেশে। এমনকি মাঝে মাঝে খুব জাপানেও না, কিন্তু আমি টয়োটা কার কিনে ফেলছি। তার গুড এক্সাম্পল হলো পাজেরো জিপ। ইফ ইউ হ্যাভ আর ফ্যামিলি উইথ পাজেরো জিপ, পাজেরো কিন্তু আমরা অ্যাসেম্বল করি। এই যে পাজেরো আমরা ঢাকা বা চট্টগ্রাম বা কুমিল্লায় দেখবা বেশিরভাগই কিন্তু মেড ইন বাংলাদেশ। পাজেরো আমরা পাজেরো অ্যাসেম্বল করি, কিন্তু এর তো মানে ইট ক্যানট বি মেড ইন বাংলাদেশ। আমরা খালি এখানে জোড়া সবগুলো লাগানো হয়, তার মধ্যে কিছুটা আছে, হয়তো মেধা আছে, কোনো সন্দেহ নেই। ওই জিনিসটা হলো গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশনের মেইন জিনিসটা হলো প্রোডাকশন ইজ ইন্টারন্যাশনাল। অন্যগুলো আগে কিন্তু হয়েছে, যেটা বললাম ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, এগুলো আগে কিন্তু ট্রেড, এগুলো আগে ইন্টারন্যাশনালাইজেশন হয়েছে। এই প্রথমবার গ্লোবালাইজেশনে এসে প্রোডাকশন ইন্টারন্যাশনাল হলো, এন্ড দ্যাট চেঞ্জ দ্য এন্টায়ার সিস্টেম। তখন একটা উইন উইন সিচুয়েশন হলো। আমরা যে মোটামুটি ভাবে যে গ্রোথ হচ্ছে আমাদের, এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে আমাদের সাথে হয়তো ইন্ডিয়ার একটা ডেফিসিট আছে, কিন্তু আমাদের সাথে আবার আমেরিকার একটা সারপ্লাস আছে, ইউরোপের সাথে আমাদের সারপ্লাস আছে। কেন? ওই যে কটনটা আমরা আনলাম, ওটা বানিয়ে টানিয়ে আমি যখন ইউরোপে বা আমেরিকায় পাঠালাম, তখন আমরা একটা প্রফিট করলাম। ওভারঅল ইকোনমি আমরা কিন্তু একটা গ্রোথ থাকছে। সো 1 to 1 আমার হয়তো ডেফিসিট আছে, আমাদের সাথে চায়নার সাথে একটা ডেফিসিট আছে, কিন্তু বড় আকারে আমার একটা গ্রোথ হয়ে যাচ্ছে, যেহেতু আমার সারপ্লাসও আছে আবার কয়েকটা দেশে। এই কাঠামোটা হলো গ্লোবালাইজেশন। সো ওই প্রোডাকশনটাকে দেখা, যেই প্রোডাকশন আর একটা দেশে হয় না, সবকিছু যত বড় বড় আমরা জিনিসপত্র দেখছি, সবগুলো কিন্তু বিভিন্ন দেশে হয়, হয়ে এক জায়গায় অ্যাসেম্বলড হয়, একাধিক দেশে অ্যাসেম্বলড হয়, তারপরে ওটা আবার সো এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে, এক্সপোর্টের মধ্যে ইম্পোর্টের কম্পোনেন্ট, আবার ইম্পোর্টের মধ্যে এক্সপোর্টের কম্পোনেন্ট। ন্যাশনাল বাজেট বলা হয়, ন্যাশনাল বাজেট হ্যাজ নো মিনিং, কারণ ন্যাশনাল বাজেটের মধ্যে আবার ইন্টারন্যাশনাল কম্পোনেন্ট আছে, আবার গ্লোবাল যে বাজেট বলা হয় তার মধ্যে আবার ন্যাশনাল কম্পোনেন্ট আছে। সো এই যে কমপ্লেক্স স্ট্রাকচার, এটা গ্লোবালাইজেশন, এবং এটাই ডেং জিয়াওপিং বহু আগে বুঝতে পেরেছে বলেই আজকে চায়না এই জায়গায় আছে, অথচ ভারত একই পপুলেশন, সে ওই জায়গায় যেতে পারেনি। আমাদের একটা কপাল একটু ভালো আমাদের এখানে, যেহেতু আমাদের 170 মিলিয়ন পিপল, 165 to 170 মিলিয়ন পিপল, তার বেশিরভাগই হলো ইয়াং পিপল। আমাদের ওয়ার্কফোর্স অ্যাটলিস্ট এখন থেকে 30-40 বছর আমরা যেই প্রাইসে প্রডিউস করতে পারবো, এটা অনেক দেশই পারবে না। ওইখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমরা যদি সাথে সাথে এই 30-40 বছরে যদি আমরা আমাদের এডুকেশনটাকে গ্রো না করতে পারি, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার গ্রো না করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আবার পিছিয়ে পড়ে গেলাম। যার জন্য একটা উইন্ডো অপরচুনিটি হয়েছে, বাট উই হ্যাভ টু সি এটা কতখানি আমরা ভালো কাজে লাগাতে পারি। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের আর হাতে খুব বেশি সময় নাই, আমরা আমাদের হ্যান্ড রেইজ আছে, আমাদের আমাদের যারা আছে, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আর প্রশ্ন নিতে পারবো না, আমাদের সময় খুব শেষ। স্যার আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি ছোট্ট করে উত্তরটা দেন। আপনি বলেছেন আলোচনার এক পর্যায়ে যে ইন্ডিয়া ক্যান নট অ্যাফোর্ড এ ওয়ার উইথ চায়না রাইট নাও,
কিন্তু স্যার আমরা যদি একটু ইন্ডিয়া চায়নার হিস্ট্রি দেখি এবং 1958-59 সালে যখন মানে হিন্দি চীনি ভাই ভাই আপনি আপনি আমি শিওর যে এটা জানেন, কিন্তু তারপরে 62-তে গিয়ে আবার তারা কিন্তু যুদ্ধ হয়েছে এবং এখন ইন্ডিয়ার যে অর্থনীতি তার থেকে অনেক বেশি ভঙ্গুর অর্থনীতি ছিল তৎকালীন ইন্ডিয়ার। তো সেক্ষেত্রে আপনি মানে আমি জানতে চাইবো স্যার যে কোন যুক্তিতে আপনি বলছেন যে ইন্ডিয়া এখন মানে এর সাথে একটা অ্যাডভান্টেজ পয়েন্ট নরেন্দ্র মোদী এখন যে রাইট উইং প্রধানমন্ত্রী ইন্ডিয়ার আছে, সে যদি আমার আমার মনে হয় বা থিওরিটিক্যালি এই আর্গুমেন্টকে সাপোর্ট করে, আমার মনে হয় যদি সে ওই যে আপনিও সেটা বলেছেন আলোচনায় যে সে যদি চায়নার বিপক্ষে যায় বা যুদ্ধে নামে, মোদি কিন্তু অনেক বেশি সাপোর্ট পাবে। তো এই সকল যুক্তির পরেও আপনি কেন, আপনি কি এই যুক্তি বা এই দাবি রাখবেন যে ইন্ডিয়া চায়নার সাথে যুদ্ধে যাবে না? প্রথমত ইন্ডিয়ার ভিতরেই কিন্তু এই চায়নার বিষয় নিয়ে দ্বিমত আছে, যেটা আমরা রাহুল গান্ধীর ভাষণে দেখলাম। সে স্পষ্টই বলল যে আমাদের সৈন্য যদি নাই যেয়ে থাকে, কোনো বর্ডার পোস্টে যদি আমরা না হারিয়ে থাকি, তাহলে আমাদের সৈন্য কি চায়নাতে গিয়েছিল? মানে ওয়াই এই 20 জন মারা গেল কিভাবে? তাহলে 20 জন যদি তাহলে না বাড়ে, মানে সে তো বললো যে না কোনো ইন্ট্রুশন হয়নি। মোদির কনফারেন্সে স্পষ্ট বললো দেয়ার ওয়াজ নো ইন্ট্রুশন। তো চাইনিজরা যদি নাই আসে ইন্ডিয়াতে, আর কি বলা হয় কোনো বর্ডার পোস্টে যদি না হারিয়ে ফেলে ইন্ডিয়া, তাহলে 20 জন কেমন করে মারা গেল? তার মানে হচ্ছে যে ইন্ডিয়ান সোলজারই তাহলে চায়নার মধ্যে গেছে, এটাই বলতে চাচ্ছে। অনেকে ভেবেছিল যে সেখানে থেমে যাবে জিনিসটা, এবং চাইনিজ মিডিয়াও তাই ভেবেছিল যে নরেন্দ্র মোদীর ইসে। তো কথা হচ্ছে যে তারপরে সে বুঝতে পেরেছে না, এটা বলা তো ঠিক হলো না, কিন্তু তার দরকার হলো হাইপার ন্যাশনালিজম, যেটা আমরা এখন ভারতে দেখছি। এবং এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই হাইপার ন্যাশনালিজম সে এটা রাখতে চাচ্ছে। তার উপর সে এই রাম জন্মভূমির এই বিষয়টা তো আরো স্পষ্ট করে দিল। মানে আজকে যে ঘটনা ঘটলো, এটা তো বোঝাই যাচ্ছে যে একেবারে রাষ্ট্র রীতিমতো ধর্মের একটা পার্টিকুলার ধর্মের দিকেই। এটা তো ইন্ডিয়া না, মানে আমাদের কাছে ইন্ডিয়া তো গান্ধী নেহরু বিশাল ইন্ডিয়ার ব্যাপার, সেকুলার ইন্ডিয়া, মানে আমরা যদি সেই হিসেবে বলি। তো সেই থেকে সরে যাওয়া, তো ওই জায়গায় ভারতের মধ্যে যেহেতু ওই ধরনের ইউনিটি নেই, সেখানে আমি যুদ্ধে যদি আমি যাই, ও তো ভারতে ঝামেলায় পড়বে, কারণ সেই ডিসইউনিটি তো আর চায়নার মধ্যে নেই। চায়না তো টোটালি, তার বললাম তো, সে তো প্যান্ডেমিক থেকে, তার উপরে প্যান্ডেমিক, ডোন্ট ফরগেট অলরেডি যে পরিমাণে মারা গেছে, আমি বল 41,000 মারা গেছে ভারতে, তাই না? এবং 2 মিলিয়ন লোক ইনফেক্টেড হয়েছে। তো 2 মিলিয়ন, এটা তো চায়নার কাছাকাছিও না। তো সেইখানে সে যুদ্ধে কিভাবে নামবে? এটা তো মানে আনথিঙ্কেবল, মানে আনলেস ইউ আর এ ম্যাড পারসন। আমি আই এম শিওর দ্য পলিসি মেকার্স অফ দিল্লি দে আর নট ম্যাড, তারা অ্যাবসলিউটলি তারা জানে তারা কি করছে। তো যতটুকু করেছে সেটা বিজেপির ফরেই গেছে, কিন্তু সেটা হলো যে আমি হাইপার ন্যাশনালিজম করেছি, আমার যে সাপোর্ট বেস কমে যাচ্ছিল আমি সেটা দখল করতে পেরেছি, এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি সাপোর্টও পেয়ে গেলাম, সেখান থেকে আমি টেকনোলজি, তার ইনভেস্টমেন্টও আমি কিছুটা পেয়ে যাব, মোরাললেস আই থিংক ইজ ওয়ার্কিং। তারপর 5G আমি থামাতে পারছি, তাতে আমার রিলায়েন্স কোম্পানি যেটা আছে তারাও হয়তো 5G এর মধ্যে বানিয়ে ফেলবে। আমি চায়না থেকে 5G নিব না, কারণ আমি একটা দেখাবো যে এটা সিকিউরিটি কনসার্ন, আমার 5G হয়ে যাবে এর মধ্যে। কারণ 5G হতে তো তার তো একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেটা চায়না ইজ দ্য লিডিং কান্ট্রি যে এখন রেডি 5G দেওয়া। 5G দেওয়া মানে কি একটা বিশাল দাপটে, টেকনোলজি দাপটে চলে আসা। সেই জায়গায় আমি মনে করি না যে ভারত যাবে। 1962, জাস্ট এত শেষ করে নেই, 62 মনে রাখবে যে এটা চায়না উইথড্র করেছে অরুণাচল প্রদেশ থেকে, ওদের যেটা করে সাউথ তিব্বত বলে, কিন্তু সেটা তো মারাত্মক লস ভারতের হয়েছিল 62-তে, যেই মানে হিউমিলেশন থেকে সে তারা এখনো কাটিয়ে তুলতে পারেনি ওই জেনারেশনটা। সেই জায়গায় আমার মনে হয় আরেকবার যুদ্ধে যাওয়া চীনের সাথে, অ্যাটলিস্ট আমি মনে করি না যে সেদিকে যাচ্ছে, বরং একটা পরিবর্তন আসবে। আমাদের দেখা দরকার ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন কে ইলেকশনে জিতে। যদি আমি এখনো ধরে নিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পই হয়তো জিতবে, তাই যদি হয়ে থাকে, ডোনাল্ড ট্রাম্প কতখানি ইনসুলার হবে সেটার উপর, কারণ ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কারণ সে সেকেন্ড টাইমে হয়তো বলবে যে না, চায়না ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে তো একদিনে চেঞ্জ হয়ে যায়, মানে সো আনপ্রেডিক্টেবল। কারণ তার হলো ব্যবসা, সে যদি মনে করে যে না চায়নার সাথে, হোয়াইয়ের সাথে সে ব্যবসা করে সে বড় হয়ে যাবে, সে পরিবর্তন হতে পারে। এনিওয়ে, লেটস সি। থ্যাংক ইউ।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার এই মানে শেষ পর্যায়ে আপনি যদি আজকের আলোচনার সারমর্ম এবং এই চেঞ্জিং ওয়ার্ল্ডে বা পরিবর্তনশীল বিশ্বে আমাদের মানে সাউথ এশিয়া এবং বাংলাদেশ আপনি বলেছেন, তারপরে যদি একটা সারমর্ম আমাদের সামনে তুলে ধরতেন, তারপর আমরা অনুষ্ঠান শেষ করতে পারি। অলওয়েজ মানে ছাত্রদের মেইন বা আমাদের ছাত্র শুধু না, আমরা যারা একাডেমিক ওয়ার্ল্ডে আছি বা যেসব ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে আছি, আমাদের মেইন সবসময় থাকা দরকার যে আমরা নতুন ভাবে চিন্তা করতে পারি কিনা, আউট অফ বক্স চিন্তা করতে পারি কিনা। আমরা আমাদের মানে ওটাই হলো আমাদের কি বলা হয় বড় একটা জিনিস। এবং রাষ্ট্র তাই চাইবে যে নতুন তারা হয়তো নাও নিতে পারে, বেশিরভাগই হয়তো নিবে না, কারণ নিতে হয়তো 15-20 বছর লাগে, কিন্তু 15-20 বছর পরে যদি নিবে তার কাঠামোটা যেন আমি তৈরি করতে পারি। তো আমার কথা মনে হচ্ছে যে বাংলাদেশ মনে রাখতে হবে যে একটা কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার হয়ে গেছে। সে বিহার উড়িষ্যা প্রথম ব্রিটিশরা সরিয়ে দিল, তারপর আসাম সরিয়ে দিল, তারপরে কিন্তু তারা ক্ষান্ত হলো না। তারা এই যেই বেঙ্গলটা হলো তারা ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল করলো, সেখান থেকেই হলো ইস্ট পাকিস্তান এবং সেখান থেকে হলো আজকের বাংলাদেশ। সো বোঝা যাচ্ছে যে হোল গ্রেটার বেঙ্গল, কারণ ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট রিজলি বলেছিল যে ইউনাইটেড বেঙ্গল ইজ আ পাওয়ার, ডিভাইড ইট অ্যান্ড ইট উইল গো ইন মেনি ওয়েজ। সে লর্ড কার্জনকে এই চিঠি লিখেছিল যে ইউনাইটেড বেঙ্গল ইজ আ পাওয়ার। অফকোর্স ইউনাইটেড বেঙ্গল ইজ আ মারাত্মক পাওয়ার। এটা আমাদেরই দোষ, আমরা বাঙালিরা আমরা নিজেরাই নিজেকে ক্ষতি করেছি। আমরা হয় ব্রিটিশদের বড় মনে করেছি, না হলে অন্য কাউকে বড় মনে করেছি, কিন্তু নিজেকে কখনো বড় আকারে দেখিনি। সেই বেঙ্গল যেহেতু আমরা 71-এ বড় আকারে এসেছে, এখন পশ্চিমবঙ্গের অনেকেই বুঝতে পারছে না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, অনেক জায়গায় থিংস টুমরো, সেই যে গোখলের যে বিখ্যাত কথা। এখন এই বেঙ্গল বা যেই বাংলাদেশটা আছে, এটাকে আমরা কিভাবে, এখনো মাথার মধ্যে কিন্তু আমেরিকা, মানে এই যে এত লোক মারা গেল, তারপরেও কিন্তু আজকে যদি বলা হয় তুমি আমেরিকায় যাবে কিনা, সে লম্প জম্প হয়ে আমেরিকায় যাবে। এই জায়গায় একটা পরিবর্তন আনতেই হবে। এই পরিবর্তনটা যতদিন না জানবে, যতদিন আমি না মনে করবো যে না নেত্রাকোনাকেও আমি নিউ ইয়র্ক বানাতে পারবো, আমি কুমিল্লাকেও একেবারে রীতিমতো ক্যালিফোর্নিয়া করতে পারবো, এই দম্ভটা যতদিন না আসবে, ততদিন কিন্তু এই যে চেঞ্জিং ওয়ার্ল্ডটাকে আমরা নিজের হাতে আমরা কি বলে বানাতে পারবো না। সেই জায়গায় আমার ভরসা আজকে যারা ছাত্র আছে বা যারা ইয়াং কলিগ আছে, মানে আই হ্যাভ ফুল ফেইথ যে তোমরা ওই ট্র্যাপে পড়বে না। কারণ আমাদের জেনারেশন এখনো ওই ট্র্যাপে আছে, এখনো লন্ডন বা নিউ ইয়র্ক শুনলেই লাভ দিয়ে পড়ে, ভেরি আনফর্চুনেট। ওই জায়গায় একটা পরিবর্তন আনা দরকার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সোশ্যাল রিসার্চ গ্রুপের আমন্ত্রণে আপনি আমাদের সাথে এসেছেন, আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, সেজন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। আরো ধন্যবাদ দিতে চাই এতক্ষণ যারা আমাদের সাথে বসে আমাদের আলোচনা শুনেছেন, এবং সর্বোপরি আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা আমাদের সাথে কাজ করেছে সবাইকে ধন্যবাদ দিতে চাই। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ।